সো নামে কিন্তু অনেকটা ধারণা করতে পারা যায় যে এই সার্কিটের আসলে কাজটা কি। এখানে দেখেন কম্পারেটরের নামটা রয়েছে। সো কম্পারেটর দ্বারা আসলে আপনারা কি বুঝেন, যেটা নাকি আসলে কম্পেয়ার করবে। আর কিসের সাথে কি কম্পেয়ার করবে? নাম্বারের কম্পেয়ার করবে এটা আসলে, ঠিক আছে, নাম্বারের ম্যাগনিটিউডটা কম্পেয়ার করবে। সো কম্পেয়ারটা করবে তার মানে আসলে নাম্বারের মধ্যে, ঠিক আছে। দ্যাট মিনস যেটা নাকি আসলে আপনি ইনপুট দিবেন বেসিক্যালি। সো ম্যাগনিটিউড কম্পারেটরের কাজই হচ্ছে নাম্বার কম্পেয়ার করা, যে নাম্বারটা আপনি ইনপুট হিসেবে দিবেন, ঠিক আছে। যেমন আপনি কম্প্যারিজনের মধ্যে কি কি হতে পারে, সে ফর এক্সাম্পল আপনার ইনপুট রয়েছে দুটো, কনসিডার করেন আপনার ইনপুট রয়েছে ধরেন এ আর বি, ঠিক আছে। দুটো ইনপুট রয়েছে এ আর বি, এ এবং বি, বললাম যে দুটোই 4 বিট করে, 4 বিটস, ঠিক আছে। দুটো ইনপুটই 4 বিট করে। তার মানে আমি বলতে বুঝাচ্ছি A3 A2 A1 A0 এরকম, এবং B3 B2 B1 B0 এরকম। এখন চিন্তা করে দেখেন আপনি এই দুইটা নাম্বারের মধ্যে কি রকম কম্পারিজন হতে পারে। সো এক ধরনের কম্পারিজন হতে পারে যে এটা বি থেকে বড় হতে পারে, এটা এক ধরনের কম্পারিজন, রাইট। আরেক ধরনের কম্পারিজন হতে পারে হচ্ছে এটা বি থেকে ছোট, তাই না? আর কি কোনো কম্পারিজন হতে পারে? এ বি থেকে বড়, এ বি থেকে ছোট, আর কি কোনো কম্পারিজন হতে পারে? এ বি ইকুয়াল। ইকুয়াল হতে পারে, অবভিয়াসলি, রাইট, ইকুয়াল হতে পারে। ওকে, আচ্ছা, আর কোনো কি কম্পারিজন হতে পারে দুটো নাম্বারের মধ্যে? একটা বড়, ছোট নট আর ইকুয়াল। সমান। হ্যাঁ, নট ইকুয়াল। নট ইকুয়াল, কিন্তু আসলে দেখেন নট ইকুয়াল বলতে বোঝা যায় সমান না। তার মানে হয় বড় নাইলে ছোট, তাহলে ওটা হয় ফার্স্ট কন্ডিশন নাহলে সেকেন্ড কন্ডিশনের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। সো বেসিক্যালি আসলে আমি বলে দিই, আসলে আর অন্য কোনো ধরনের কম্পারিজন হতে পারে না। তার মানে একটা নাম্বার হয় বড় হবে, নাইলে ছোট হবে, নাইলে অন্য নাম্বারটার সমান হবে, এর বেশি, এর বাইরে আসলে কিছু হবে না, ঠিক আছে। এখন আমি 4 বিট নিয়ে জাস্ট দুইটা এক্সাম্পল কনসিডার করি। দুইটা এক্সাম্পল কনসিডার করলে আমরা কিছু ইনসাইট পেয়ে যাব। সো আমরা আগে কিছু জিনিস করি। আমি এখানে যে তিনটা কন্ডিশন আমি দেখতে পাচ্ছি, এই তিনটা কন্ডিশনের জন্য আমি 3 ধরনের সার্কিট আসলে কল্পনা করব, কম্বিনেশনাল লজিক সার্কিট। আমি চাই যে এটার আউটপুটটা আমি সে ফর এক্সাম্পল বললাম যে F1 এর মাধ্যমে আমি ডিজাইন করব আউটপুটটা। এটার আউটপুটটাকে আমি নাম দেই F2 এবং এটার আউটপুটটাকে আমি নাম দেই F3, ঠিক আছে। ওকে, তাহলে তিনটা আউটপুট আমার টার্গেট ডিজাইন করা। এখন এই যে 4 বিট ইনপুটের কথাটা বললাম, এখন আমি দুইটা স্যাম্পল এক্সাম্পল নেই। স্যাম্পল এক্সাম্পল নিয়ে শুরু করলে আমার সুবিধা হবে। সো সেটার ক্ষেত্রে আমি প্রথম যেটা করেছিলাম যে এ বি থেকে বড়, সেটা নিয়ে আমি একটু স্টার্ট করব। সো দেখেন এ যখন বি থেকে বড় কি কি হতে পারে, স্যাম্পল ইনপুট হিসেবে আমি বললাম যে সে ফর এক্সাম্পল এ ইকুইভ্যালেন্ট আমি এখানে লিখে দিই A3, তাতে আপনাদের সুবিধা হবে A2 A1 A0, আবার বি হচ্ছে B3 B2 B1 এবং B0, রাইট। সো বেসিক্যালি এরকম। সো এর একটা আপনি এই কন্ডিশনটা ফুলফিল করে এমন একটা নাম্বার নেই এর। দেখেন এই নাম্বারটা কি কন্ডিশনটা কি ফুলফিল করে নাকি দেখেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। 10 বললাম, 1010, বললাম 0110। আচ্ছা, এই দুটো নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড়, এ বড় নাকি বি বড়? এ। এ বড়। আচ্ছা, এটা আপনি কিভাবে জাজ করলেন এ বড় বলেন তো? স্যার ফার্স্টলি স্যার এমএসবি দেখেই। রাইট, এক্স্যাক্টলি, এটাই কিন্তু আপনার কারেক্ট অ্যান্সার। আপনি A3 দেখে বা B3 দেখলেই বুঝতে পারবেন, আর বাকিটা কিন্তু দেখার দরকার নাই, তাই না? তার মানে বেসিক্যালি আপনি এমএসবি দেখলেই বুঝতে পারেন যে আসলে কোনটা বড় কোনটা ছোট, তাই না? সো দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে কোনটা বড় কোনটা ছোট, তাই তো? সো আমরা সেটাই করব তাহলে। সো
বলতেছি তাহলে দেখেন আমি আমার F1 আউটপুটের প্রথম স্টেপটা লিখি তাইলে F1 এটা পরে ক্লিয়ার হবে, আমি পুরোটা যখন করে ফেলবো তখন এই জিনিসটা পরে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন জাস্ট আপনারা আমার সাথে থাকার চেষ্টা করেন, ফলো করার চেষ্টা করেন। সো F1 ইজ ইকুয়ালস টু দেখেন আমার A3 বড় B3 ছোট হইতে হবে। সো এই কন্ডিশনটাকে কিন্তু আমি এইভাবে কি লেখা যায় নাকি দেখেন তো। সো এ মানে এ যে নাম্বারটা সেটার এমএসবি তে 1 থাকবে, আর বি নাম্বারের এমএসবি তে 0 থাকবে। এরকম একটা কন্ডিশন হলেই আমি বুঝতে পারবো যে হচ্ছে নাম্বারটা বড়। বুঝা গেল? মানে দ্যাট মিনস এই কম্বিনেশনটাকে স্যাটিসফাই করতেছে। বুঝতে পারতেছি নাকি বুঝি নাই? জি স্যার। এখানে সিম্পলি আমি আসলে আমি এই জিনিসটা লক্ষ্য করলাম। সো সিমিলারলি দেখেন আমি আরো বেশ কিছু এক্সাম্পল নিতে পারি, সেট অফ এক্সাম্পল নিতে পারি, যেমন এর ভ্যালু আমি এ আর বি আবারও আমি কিছু কনসিডারেশন করি। এই কেসটা হতে পারে তাহলে এই কেসটাও হতে পারে, দেখেন এই কেসটাও হতে পারে। আমি বললাম সেম নাম্বারটাই নিই আমি 10, এটা না নিয়ে 10 না নিয়ে 1100 বললাম। তো আমি 1011 বললাম। নাও আপনারা আমাকে বলেন এই দুটো নম্বরের মধ্যে কোনটা বড়? স্যার এ বড় এখানে। কিভাবে বুঝলেন এ বড়? স্যার ফার্স্ট এমএসবি যদি আমি ধরি স্যার তাহলে দুইটাই সেম, কিন্তু যদি সেকেন্ডটা বিবেচনা করি A2, তাহলে স্যার আমার এ বড়। এক্স্যাক্টলি। দেখেন এটা কিন্তু আপনারা নিজেরাই আসলে অ্যান্সার গুলো দিচ্ছেন, যে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে এখানে আপনারা যে জিনিসটা করতেছেন, যে চিন্তাধারাটা আপনাদের যেরকম সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে প্রথমটা সমান, সো আপনি কি করছেন, নেক্সট ইমিডিয়েট যে নেক্সট বড় বিটটা রয়েছে এমএসবির কাছাকাছি যে বিটটা রয়েছে আপনি সেটার দিকে লক্ষ্য করেছেন, দেখেছেন যে সেই দুটার মধ্যে কোনটা বড়, রাইট? সো অ্যাকচুয়ালি এটাই আমরা চাই, সার্কিটেও আমরা এই জিনিসটাই করতে চাচ্ছি। তো ফার্স্ট একটা সমান হইতে হবে, তাহলে এবারের কন্ডিশনটা একটু অন্যরকম, যে প্রথমটা সমান হইতে হবে। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি এই ডান দিকে একটু স্পেস নিচ্ছি, আমি এমন একটা কাজ করি, আমার সুবিধার জন্য কিছু জিনিস করে রাখি। ঠিক আছে, যখন আমি বলতেছি A3 আর B3 সমান হবে, ঠিক আছে, যখন A3 আর B3 সমান হবে, ওকে, দেখা যাচ্ছে এটা A3 আর B3 সমান হবে, দ্যাট মিনস কখন কখন A3 B3 সমান হয় আমি একটু আপনাদেরকে দেখাই দিই। A3 B3 সমানের কেসটা একটু দেখাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। A3 B3 সমান হবে কিন্তু দেখেন A3 B3, তার মানে A B দুটাতেই 1 রয়েছে, এটাও হইতে পারে, অর এটাও হইতে পারে, কিন্তু দুটাতেই 0 রয়েছে, তাই না? দুটোই হইতে পারে না? জি জি স্যার। ওকে, এক্স্যাক্টলি রাইট, দুটোই হতে পারে। সো এটার মানে হচ্ছে লাগা A3 তে 1 B3 তে 1, আর পরের যে টার্মটা রয়েছে সেটা বোঝাচ্ছে A3 তে 0 B3 তে 0, আর তো কোনো কম্বিনেশন হতে পারে না দুটো সমানের ক্ষেত্রে, তাই না? সো সেই ক্ষেত্রে এটাকে আমরা এই কম্বিনেশনটাকে একটা নাম দিই X3 দেই, কারণ এটা আমাদের লাগবে। আপনারা দেখবেন X3 আসলে এটাকে সিম্পলিফাই করলে আপনারা আসলে দেখতে পারবেন এটা আসলে বেসিক্যালি A3 এবং B3 এর কি ধরনের রিলেশন, এক্স নর, তাই না? সো আচ্ছা, জি স্যার। তাহলে এইবার আবার আমি ফেরত আসি A গ্রেটার দেন বি এর সেকেন্ড যেই বিটটা, যেটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা। সো সেটা যদি আপনি খেয়াল করে দেখেন, এখানে আপনারা যে কাজটা করেছিলেন, আপনারা দেখেছেন যে আপনার A3টা সমান ছিল, তখন আপনি নেক্সট ইমিডিয়েট বিটে চলে গিয়েছেন। সো A3 সমানের ক্ষেত্রে আমি বলতে পারি আমি এই X3 ইউজ করতে পারি, তাহলে আমার অবশ্যই X3 আসতে হবে কন্ডিশনে। তার মানে A3 আর B3 সমান, X3 মানেই A3 আর B3 সমান। এর সাথে এটার সাথে আপনার ঘটেছে যে জিনিসটা A2 বড় হয়েছে B2 ছোট হয়েছে, দ্যাট মিনস A2 আপনার বড়, এবার B2 ছোট। আর A2 বড় আর B2 ছোট হওয়া মানে আসলে A2 তে 1 থাকে B2 তে 0 থাকে, বেসিক্যালি আর কিছুই না, রাইট? সো এটা আমার তাহলে ইকুয়েশনে চলে আসবে
সো সিমিলারলি আমরা পরের ইমিডিয়েট বিটে যদি যাওয়ার চিন্তা ভাবনা করি, দ্যাট মিনস আমরা যদি এরকম একটা কম্বিনেশন চিন্তা করি যেখানে এরকম কিছু একটা রয়েছে, সো হোয়াট ইউ থিঙ্ক এখানে কোনটা বড় কোনটা ছোট আপনারাই বলেন, একটু দেখে অ্যান্সার করেন কোনটা বড় কোনটা ছোট এই এ আর বির মধ্যে, এবং কেন, কিভাবে আপনি বুঝলেন সেটা আপনারা আমাকে একটু ক্লিয়ার করেন। স্যার এবারও স্যার এ বড়। এবারও এ বড়। সো এবার আপনি বুঝার ক্ষেত্রে আপনি কি যেহেতু স্যার মানে কি ফিচারটা ইউজ করছেন? যেহেতু স্যার আমার A3 আর A2 দুইটাই সেম, তাহলে আমার A1 দিয়ে কম্পেয়ার আচ্ছা করা লাগতেছে। আচ্ছা, রাইট। সো উনি বলতেছে এ, সো এইবারের যে ফিচারটা দেখেন A3 B3 সেম, দ্যাট মিনস X3 যেটা ছিল A3 B3 সেম, এট দ্য সেম টাইম A2 B2 সেম। দেখা যাচ্ছে A2 এবং B2 মানে সেকেন্ড বিট যেটা রয়েছে সেটাও সেম হয়ে গেছে এবার। সো দ্যাট মিনস X2 এট দ্য সেম টাইম X2 চলে আসছে, ঠিক আছে। একই সাথে ঘটতেছে, এর জন্য এন্ড ফাংশন দিয়ে আমি লিখতেছি আর কি। এবং একই সাথে এবার নতুন একটা জিনিস ফিচার চলে আসছে, সেটা হচ্ছে A1টা বড় এবং B1টা ছোট। সো A1 বড় B1 ছোট বেসিক্যালি। X2 দ্বারা আমি বলতেছি যে আমার যখন A2 এবং B2 সেম তখন আমি সেটাকে X2 বলতেছি, X2 দ্বারা প্রকাশ করতেছি। এবং ফাইনালি আপনারা বুঝতে পারতেছেন যে আরেকটাই হতে পারে, আরেকটা জাস্ট আমার কেস হতে পারে, দ্যাট ইজ এরকম একটা কেস যদি হয়, এই কেসে আপনারা বলেন কোনটা বড় কোনটা ছোট হবে, হোয়াট ডু ইউ থিংক? লাস্ট কেস যেটাকে আমি বলতেছি এই বড়, এটা তো এই বড় স্যার। এই বড় স্যার। এটাও এ বড়, কিভাবে বুঝলেন? ওই আগের মতোই। রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি। সো আমি এটা এইভাবে লিখতে পারি, আসলে আপনারা বুঝতে পারছেন যে X3 এবার X2 X1, X1টা কি জিনিস? X1টা আমি বলতেছি যখন A1 আর B1 সেম হবে, দ্যাট মিনস A1 B1 সেম বলতে বোঝাচ্ছি আমি A1 B1, দ্যাট মিনস A এবং B দুটাতেই 1 রয়েছে আসলে, এবং A1 এও কমপ্লিমেন্ট রয়েছে B1 এও কমপ্লিমেন্ট রয়েছে, এই ধরনের কম্বিনেশনকে। দ্যাট মিনস এটা আসলে X1 যেটা বলতে বোঝাচ্ছে A1 এবং B1 এর XNOR যেটাকে আমরা বলে থাকি সেটা। তার জন্য এবার আমি এই ফিচারটাকে অ্যাড্রেস করার জন্য X3 X2 X1 দিলাম, এবং এবার চেঞ্জটা কি A0 এবং B0 মধ্যে A0 বড় B0টা ছোট, রাইট। সো চিন্তা করে দেখেন আপনার ইনপুট তো যে কোনো একটা হবে, রাইট। সো ইনপুট যদি যে কোনো একটা হয়, তার মানে এদের মধ্যে যে কোনো একটা এট এ টাইম, চিন্তা করে দেখেন এদের মধ্যে যে কোনো একটা ইনপুট, এখানে দেখেন আমি 4টা আলাদা আলাদা কম্বিনেশন নিয়েছিলাম, রাইট। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 4টা কিন্তু আলাদা আলাদা কম্বিনেশন নিয়েছিলাম, তাই না? এটা একটা কম্বিনেশন ছিল, এটা একটা কম্বিনেশন ছিল, এটা একটা আলাদা কম্বিনেশন ছিল। সো আই হ্যাভ টেকেন 4 ডিফারেন্ট কম্বিনেশনস। সো 4টা ডিফারেন্ট কম্বিনেশন নিয়েছিলাম, কিন্তু হলে তো যে কোনো একটা হবে, কারণ এট এ টাইম ইনপুট যে কোনো একটা দেওয়া যায়, রাইট। সো চিন্তা করে দেখেন তাহলে আমি আগে আমার আলাদা আলাদা যেই A গ্রেটার দেন B এর কন্ডিশন, আলাদা আলাদা 4টা কন্ডিশন, সেই 4টা কন্ডিশনকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করি আমার আউটপুট F1 এ। সো আমি আগে পুরোটা লিখি। সো B1 কমপ্লিমেন্ট, এবং ফাইনালি আমার X3 X2 X1, এবং এখানে থাকতেছে তাহলে A0 এবং B0 কমপ্লিমেন্ট। এবার দেখেন এই যে আমার 4টা আলাদা কম্বিনেশন, এখন আপনারাই আমাকে বলেন এদের মধ্যে ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ বলেন। স্যার যদি স্যার এ আর বি সমান হয় তাইলে তো স্যার একটা হয় স্যার, এ আর বি যদি সমান হয় তাহলে স্যার না, এইটা কিন্তু আমরা ডিসকাসই করতেছি A গ্রেটার দেন B নিয়ে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কিন্তু ইয়াটাই ছিল, কন্ডিশনটাই ছিল A গ্রেটার দেন B। F1 মানে কিন্তু A গ্রেটার দেন B হইতে হবে, ঠিক আছে। আমরা একে একে করে A লেস দেন B এবং A ইকুয়ালস B নিয়ে আলোচনা করব। আগে আমরা শুরু করেছিলাম A গ্রেটার দেন B নিয়ে, ঠিক আছে। সো এখানে আমরা 4টা কম্বিনেশন বা 4টা কম্বিনেশন দিয়ে 4টা কন্ডিশন আসলে অ্যাড্রেস করার জন্য 4টা টার্ম পেয়েছি, আসলে এই 4টা টার্ম আমি লিখলাম এখানে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, যে চিন্তা করে দেখেন এই 4টা কম্বিনেশনের যখন আমরা ইনপুট দিব, যে কোনো একটা ইনপুট দিব, তাই না?
এতে তো একসাথে আমি দুইটা ভ্যালু ইনপুট দিতে পারি না, তাই না? এতে ইনপুট দিলে আমি একসাথে একটা ভ্যালু ইনপুট দিতে পারবো। লাইক এর ভ্যালু আমার যদি 4 বিট হয়, আমি 0 থেকে 15 মধ্যে যে কোনো একটা ইনপুট দিতে পারবো। হয়তো আমি 10 দিলাম। বি তে আমি একটাই ইনপুট দিতে পারবো, হয়তো আমি 8 দিলাম। সেক্ষেত্রে আমার এ বড় বি ছোট এরকম কিছু একটা, তাই না? তো সেই একটা কম্বিনেশনের জন্য এই 4টা টার্মের যে কোনো একটা কিন্তু আপনার ট্রু হবে, বাকি সব ফলস হবে। ট্রু হওয়া মানে যে কোনো একটা টার্ম 1 হবে, বাকি সব 0 হবে। সো সবগুলো কিন্তু একসাথে কি করবে না, সবগুলো কিন্তু একসাথে ট্রু হবে না, যে কোনো একটা হবে। জি তাইলে আমি বলতে পারি আমার আইদার ফার্স্ট টার্ম ট্রু হবে, অর সেকেন্ড টার্ম ট্রু হবে, অর থার্ড টার্মটা ট্রু হবে, অর ফোর্থ টার্মটা ট্রু হবে। রাইট? এটা কি বুঝতে পারলাম? জি আমি স্যার। চারটা আলাদা কম্বিনেশনের জন্য চারটা করলাম, টার্ম আমি ডিফাইন করলাম, এবং যে কোনো একটা টার্ম আইদার দিস অর দিস অর দিস অর দিস টার্ম উইল বি ট্রু। ঠিক আছে? সো যেটা নাকি আমাকে আসলে একটা ইন্টারেস্টিং ফাংশন দিচ্ছে, যেটা হলো গিয়ে আমার f1। ঠিক আছে? যেটা নাকি আমার আসলে f1 ফাংশনটা। সো সিমিলারলি আমরা একটা কাজ করতে পারি। আমরা এই যে ফাংশনটা আমরা এখানে ডেভেলপ করলাম a গ্রেটার দেন b এর জন্য, সিমিলারলি কিন্তু আসলে আমরা একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা ইচ্ছা করলে f2 এর জন্য সিমিলার ফাংশন ডেভেলপ করতে পারি। ঠিক আছে? f2 এর জন্য আমরা সিমিলার ফাংশন ডেভেলপ করতে পারি। জাস্ট উল্টা যদি করে দেই উপরের ফাংশনটাকে, দ্যাট মিনস আমি যদি এটা করে দেই, দেখেন তো এটা বুঝতে পারেন নাকি আপনারা? তার মানে আমার a3 টা ছোট হবে, b3 বড় হবে, পরবর্তীতে x3 সমান হবে a2 b2 এর মধ্যে a2 টা ছোট হবে, x3 x2 সমান হবে, দেন a1 b1 এর মধ্যে a1 টা ছোট হবে, এবং x3 x2 এবং x1 টা সেম হবে, a0 এবং b0 এর মধ্যে a0 টা ছোট হবে। দেখেন তো ঠিক উপরের ফাংশনটার অপোজিটটা লিখলাম না কন্ডিশন গুলো? জি, স্যার। সো এটা দিয়ে আমি কি বলতে পারি, এটা আসলে আমার f2 কে অ্যাড্রেস করবে। দ্যাট মিনস a লেস দেন b হবে সেই জায়গাটায়। এটা a লেস দেন b এর জন্য এই কন্ডিশনটা বা এই ইকুয়েশনটা অ্যাপ্রোপ্রিয়েট। এটা কি বলা যায়? জি স্যার। ওকে, ফাইন। সো আমার কিন্তু আর একটাই তাহলে থাকলো, কন্ডিশন থাকলো, সেটা হচ্ছে a আর b সমান হতে হবে। কারণ a আর b সমানের জন্য আমি অলরেডি ডান দিকে একটা জিনিস করে রেখেছি, কিছু দূর আমরা অলরেডি গিয়ে ফেলেছি। সো এখানে আমরা f3 নিয়ে কথা বলবো। দ্যাট মিনস a ইকুয়ালস b নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এখানে। সো আমি এখানে আরেকটা ধরি যে a0 আর যদি b0 সমান হয়, তাহলে আসলে তাহলে কি ঘটনাটা ঘটবে, আমার হয় দুইটাই সেম হবে, অথবা দুইটা সেম হবে বলতে বোঝাচ্ছি যে দুইটাই 1 হবে, অথবা দুইটাই 0 হবে, তাই না? এই কেসটা ঘটবে। দ্যাট মিনস এটাকে আমি সংক্ষেপে বলতে পারি a0 এবং b0 এর মধ্যে যে জিনিসটা হবে, যে এই দুইটার x নর হবে, এটাকে আমি x0 দ্বারা প্রকাশ করলাম। তাহলে ওকে, তাহলে এখানেও আমরা চারটা মানে কন্ডিশন দেখতে পাচ্ছি, চারটা আলাদা কম্বিনেশনের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে f3 তাহলে আসলে ইজ নাথিং বাট, যে কোনো মানে আমি যদি আলাদা আলাদা কম্বিনেশন গুলো উল্লেখ করি, যে x3, দেখেন এটা বুঝতে পারেন নাকি, আইদার x3 হবে, অর x3 এর সাথে সরি 1 মিনিট, এটা একটু ভুল করে ফেললাম। তো আইদার x3 হবে কেন, কি আইদার x3 হবে? যদি আমার চারটা আমাকে অ্যান্সার করেন, এই জিনিসটা একটু বুঝতে হবে আপনাদের, এটা না হলে আমি আপনাদেরকে একটু ভুল বলে ফেলবো। দেখেন তো a আর b সমান হতে হলে এর কি চারটা বিটই b এর চারটা বিটে সমান হতে হবে না? জি স্যার। অন্য কোনো ওয়ে আছে নাকি? যদি আমার তিনটা বিট সমান হয়, একটা যদি অসমান হয়, তাহলে কি সমান বলতে পারবো a আর b কে? না স্যার। না। তার মানে এটার কম্বিনেশন কিন্তু খুব সিম্পল, এটার ইকুয়েশন বা ফাংশনটাও খুব সিম্পল হবে। কি হবে, কেউ কি এটা গেস করতে পারবেন? স্যার x3 প্লাস x2 প্লাস x1 প্লাস হবে, যে কোনো হবে, and হবে স্যার and x3 right, x2 x1 x0 right, x3 and x2 and x1 x0 and হবে কেন? কারণ হচ্ছে চিন্তা করে দেখেন, আমার x3 বলতে বোঝাচ্ছে যে a3 b3 সেম, একই সাথে and a2 b2 সেম, and a1 b1 সেম, and a0 b0 সেম। এটার অর্থ এটা। কিন্তু অর করে দিলে হয় বুঝাচ্ছে যে আমার এমএসবি টা সেম হবে,
না হলে আমার সেকেন্ড বিটটা সেম হবে, না হলে থার্ড বিটটা অর লাস্ট বিটটা সেম হবে, কিন্তু আগের বিটগুলা সেম নাও হইতে পারে। এটার অর্থ কিন্তু এটাই বোঝাচ্ছে। সো আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি সবগুলো যাতে সেম হয়। সো f3 ইজ নাথিং বাট x3 x2 x1 x0। তাহলে আমি দুটো ফাংশন পেয়ে গেলাম। আসলে ইচ্ছা করলে আমি সার্কিটের পার্সপেক্টিভ থেকে সার্কিটটাকে আরো ছোট করে নিয়ে আসতে পারি। এখন আমরা দেখবো সার্কিট ড্রয়িং এর ক্ষেত্রে আমরা যদি সিম্পল অ্যান্ড অর নট গেটস দিয়ে আমরা, ঠিক আছে, অ্যান্ড অর নট গেটস দিয়ে আমরা যদি সার্কিটটা ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে এটা আসলে ইমপ্লিমেন্ট করা যায়। ফার্স্ট আমি F1 এর জন্য আঁকি সার্কিটটা। সো আমি ডাইরেক্ট ফাংশন গুলো একসাথে একবার ইমপ্লিমেন্ট করব। তার জন্য আমি একটা কাজ করব, মানে F3 এর যে বিভিন্ন এলিমেন্ট গুলা যেমন x3 x2 x1 x0 এগুলো আলাদা আমি তৈরি করে নেই শুরুতে। এটা তৈরি করার জন্য আমি যে কাজটা করব যে আমি, দেখেন আমি কি করতেছি এখানে, যে আমি বলতেছি যে আমি ইনপুট দিচ্ছি A3, ইনপুট দিচ্ছি B3। আমি একটু সংক্ষেপে করব, নাহলে এটা আসলে অনেক স্পেস কনজিউম করবে। এটাকে যদি আমি XNOR করি, ঠিক আছে, A3 আর B3 কে XNOR করলে আমি আসলে যে ফাংশনটা পাবো সেটাকে আমি বলছি x3। সো এরকম ডট ডট দিয়ে যাচ্ছি আমি, তার মানে এখানে আরো সার্কিট রয়েছে আপনার। একইভাবে আমি বলতেছি যে আমি যদি A0 B0 কে আমি আসলে স্কিপ করলাম, আপনারা বুঝতে পারতেছেন মাঝখানে A2 B2 আছে, A1 B1 রয়েছে। আমি জাস্ট টাইম সেভ করার জন্য আমি এই কাজটা করলাম। তাহলে এখানে x0 থাকবে। সো দেয়ার উইল বি x2 and x1 অলসো, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। আমি ডট ডট দিয়ে দিয়েছি এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। সো এইভাবে আমি XNOR এর মাধ্যমে আমার এখানে F3 এর যে আলাদা আলাদা এলিমেন্ট গুলো সেগুলো তৈরি করে নিলাম, x3 x2 x1 x0 তৈরি করে নিলাম বাদিকে। এবার আমি F1 টাকে ইমপ্লিমেন্ট করব। সো দেখেন আমি F1 টাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো স্যার F3 এর ক্ষেত্রে কি x1 আর x3 মানে সমান ধরা যায়, বা x0 আর x3 সমান ধরা যায় F3 এর ক্ষেত্রে? বুঝতে পারলাম না F3 এর ক্ষেত্রে। স্যার মানে F3 এর আমরা ক্ষেত্রে, তো হ্যাঁ F3 বলেন এর বলেন। ক্ষেত্রে তো শর্তটা ধরছিলাম যে আমরা মানে a এবং b সমান হবে, মানে হচ্ছে প্রত্যেকটা এক্স্যাক্টলি, মানে এলিমেন্ট। প্রত্যেকটা আলাদা বিট তাহলে সমান কি হইতে হবে। হুম। ইয়েস স্যার, তাহলে স্যার মানে কি আমরা এখানে x1 কি x3 এর ইকুয়াল ধরা যায় সেটা জিজ্ঞেস করতেছি। মানে হচ্ছে ধরেন না না, যে নট নেসেসারিলি, না না না, চিন্তা করে দেখেন। আমি একটা এক্সাম্পল দিই। উনি যেটা বলেছে, এটা কি এরকম হতে পারে যে x3 আর x1 সেম হবে, কথার কথা। সো আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, দেখেন এটা দিলেই আপনি আসলে ক্লিয়ার হয়ে যাবেন হয়তোবা। সো সেই অ্যান এক্সাম্পল আর কি, বেসিক্যালি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। সো আমি এ একটা ইনপুট নিলাম, বললাম 1 0 1 0। সো এটা থার্ড নাম্বার পজিশন, এটা 2, এটা 1, এটা 0। এবং বি একটা ইনপুট নিলাম সেম 1 0 1 0। সো সি দ্যাট নট নেসেসারিলি, একটা জিনিস খেয়াল করে দেখেন, A3 কিন্তু A2 সমান হয় নাই, কিন্তু A3 এবং B3 সমান। দ্যাট মিনস x3 যে কন্ডিশনটা, কিন্তু A3 কিন্তু B2 সমান হয় নাই। বুঝা গেছে? ইয়েস স্যার। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ। সো নট নেসেসারিলি আসলে A3 এর সাথে A2 বা A1 বা A0 এর কোনো রিলেশন থাকবে, কিন্তু A3 এর সাথে B3 রিলেশন থাকবে, যে এরা সমান হবে। ঠিক আছে? ওইটা A3 এর সাথে অসমান থাকতেই পারে, ওটা 1 হবে নাহলে 0 হবে, এটা আপনি আর আমি আসলে প্রেডিক্ট করতে পারবো না। ঠিক আছে? সো আমাদেরকে এভাবে ডিজাইন করে নিতে হবে যে যেটাই হোক না কেন যাতে রেজাল্টটা ঠিক আসে। ওকে, আচ্ছা এইবার আমরা যে কাজটা করব, আমরা F1 যে সার্কিটটা রয়েছে, দ্যাট মিনস A গ্রেটার দেন B, সেটা ইমপ্লিমেন্ট করার দিকে টার্গেট করব। সো দেখি আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ইটস ভেরি সিম্পল, আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব সহজেই আর এটা আমরা আসলে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। সো A3 B3 আমি একবারে, আচ্ছা এটা একবারে না দিয়ে, which is actually very straight forward ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমার মনে হয়। A3 B3 কমপ্লিমেন্ট নিয়ে নিলাম, তারপর এটাকে আমি আসলে একটা অ্যান্ড গেট দিয়ে পাস করতেছি, ইউ ক্যান সি দ্যাট, রাইট? সো আমি আবারও আগের মতো আমি পুরো ফুল সার্কিটটা আঁকবো না, আই এম ইউজিং দিস ডট ডট। ঠিক আছে? তারপর আমি যে কাজটা করবো, x3 নিচ্ছি, x2 নিচ্ছি। নাও দেখেন x3 x2 x1 সবই কিন্তু আমার রেডি করা আছে। এই যে দেখেন বাঁদিকে এইখানে আমি অলরেডি রেডি করে রেখেছি, এটাই আমি বুঝাচ্ছি। তারপর এখানে আমি A0 নিব এবং B0 কমপ্লিমেন্টটা নিব। সো দের ইজ
অ্যাকচুয়ালি ইউ ক্যান সি যে অনেকগুলো ইনপুট কিন্তু এখানে, ওকে, অনেক ইনপুট নিয়েছি আমি এখানে। সো ইউ ক্যান টেক, এটা কোনো ব্যাপার না, ইনপুটের সংখ্যা বাড়তেই পারে। সো ওকে ফাইন। তারপরে দেখেন এখন কিন্তু সো এখানেও আমার একটা আউটপুট আসবে, এখানেও আমার একটা আউটপুট জেনারেট হবে, কারণ আমি এখানে ডট ডট দিয়েছি। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, আমি একটু বড় করে দিই ডটগুলো। সো ডট ডট দিয়েছি মানে আমি মাঝখানে আরো দুটো টার্ম তৈরি করেছি, ঠিক আছে। সো এটাই আমি বুঝাচ্ছি এখানে ডট দ্বারা। সো এই যে আমার চারটা আউটপুট, এই যে চারটা আউটপুট এই F1 এর চারটা আলাদা টার্মকে ডিফাইন করতেছে, এবং এটাকে আমি ফাইনালি কি করব, আমি দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যে অর রয়েছে। সো সেই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে অর করে দিব এখন। সিম্পলি যদি আমি এখন অর করে দেই, সো ইট উইল প্রডিউস মাই F1, তাই না? হয়ে গেল কিন্তু আমার F1 সার্কিটটা, বুঝা যাচ্ছে? দিস ইজ মাই F1 সার্কিট, ইউ ক্যান সি আমি F1টা তৈরি করে ফেললাম। ওকে, এখন আসি আমরা আরেকটা সার্কিট তৈরি করি, F3টা তৈরি করি। F3টা তৈরি করার ক্ষেত্রে দেখেন অনেক সিম্পল হয়ে গেছে, আমি অলরেডি X3, X2, X1, X0 তৈরি করে ফেলেছি। সো ইউ আর অ্যাকচুয়ালি গেসিং যে আসলে এটা কত ছোট একটা সার্কিট হবে। সো জাস্ট আমি যে কাজটা করব, এই X3, X2, X1, X0 যেই আউটপুটগুলো রয়েছে সেইগুলো আসলে একটা জাস্ট 4 ইনপুট আমরা দেখতে পাচ্ছি আমাদের F3 এর ইকুয়েশনে 4 ইনপুট NAND গেটে পাস করলেই আসলে আমার F3 হয়ে যায়। নাও এই জায়গায় একটা ট্রিক আছে, দেখেন আমি আমার সিমিলারলি আমি F2 ইমপ্লিমেন্ট করতে পারি, দিস ইজ ওয়ান ওয়ে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু এই সার্কিটটা আবার রিপিট করতে হবে, দিস বিগ সার্কিট আই হ্যাভ টু রিপিট দিস বিগ সার্কিট এগেইন। এটা একটা ওয়ে হতে পারে আঁকার ক্ষেত্রে। আর একটা ওয়ে হতে পারে, সেটা হচ্ছে দেখেন আমার কাছে F1 আছে, F3 আছে, আমার কিন্তু আর একটাই আউটপুট রয়েছে F2, রাইট? সো এটা একটু আমি দেখেন এটা আপনারা বুঝতে পারেন নাকি আমি যেটার কথা বলতেছি। সো আই হ্যাভ F1 উইথ মি, আমি F1 তৈরি করে ফেলেছি, আমি F3 তৈরি করে ফেলেছি, আমার লাগবে কি F2 লাগবে। দেখেন আমি কি কাজটা করতেছি এটা একটু বোঝার চেষ্টা করেন। সো আমি F1 আর F3 কি কম্বিনেশন হতে পারে, দেখেন 0 0 0 1 1 0 1 1, দেখেন এটা আপনারা ক্যাচ করতে পারেন নাকি? ঠিক আছে, দিস আর দি ভেরিয়াস কম্বিনেশন দ্যাট ক্যান অ্যাপিয়ার। সো চিন্তা করে দেখেন, প্র্যাকটিক্যালি চিন্তা করেন, F1 F3 যদি ট্রু না হয় তার মানে ডেফিনেটলি F2 ট্রু হবে সেই জায়গাটায়, তাই না? F3 হচ্ছে ট্রু হয়েছে, F1 ফলস হয়েছে, তার মানে ডেফিনেটলি F2 ফলস হবে। এটা কি বুঝতে পারি? জি স্যার। আর এটা হচ্ছে ডোন্ট কেয়ার। এটা ডোন্ট কেয়ারের কারণ আমি পরে উল্লেখ করব। আচ্ছা, ফার্স্ট কথা দেখেন আমি যে সার্কিটটা বিল্ড করছি সেটা কিন্তু ইন্টারনালি বেশ কিছু কম্বিনেশনের উপর নির্ভর করে। তার মানে F1 এ এবং F3 তে এখানে আমি যে ট্রুথ টেবিলটা দিয়েছি, কেন আসলে লাস্টেরটা ডোন্ট কেয়ার দিলাম এটা বুঝতে পারবেন। আমি যে সার্কিটটা আসলে যে কম্বিনেশন গুলা যে কন্ডিশন দিয়ে সার্কিটটা বিল্ড করেছি, আপনারা জানেন F1 এবং F3 কখনোই একসাথে 1 আসতেই পারবে না এই সার্কিটে। আসতে পারবে? দেখেন তো, চিন্তা করে না বলেন স্যার। তো, কখনোই আসবে না। সো লাস্টেরটা এর জন্যই আমি আসলে ডোন্ট কেয়ার রেখে দিচ্ছি, কারণ এটা নিয়ে আমি আসলে বদারই করব না এই লাস্ট কম্বিনেশনটা নিয়ে। একই সাথে বড় আর ছোট হইতে পারবে না। পারে না, রাইট, এক্স্যাক্টলি এটাই ঠিক, যে একই সাথে কোনো একটা সার্কিট এটার যে আমি ইনপুট দিয়েছি A আর B দুটো নাম্বার, একই সাথে দুটো নাম্বার বড় এবং সমান হতে পারে না, ঠিক আছে। সো ইট ইজ কোয়াইট ইম্পসিবল। সো এর জন্য আমি আসলে বলতেছি যে লাস্টেরটা নিয়ে আমরা বদার করব না। তাতে আসলে যে জিনিসটা একটা সুবিধা আমি পেয়ে যাই, সেই সুবিধাটা কি একটু দেখেন। আপনি যদি ফুল ইয়াটার দিকে খেয়াল করেন, উপরে তিনটা কম্বিনেশনের দিকে খেয়াল করেন, এটা কিন্তু একটা সার্কিটের মানে ছবি আপনার সামনে দাঁড় করায় দেয়। বলেন তো এটা কোন ধরনের সার্কিট? F2 লাগবে আমার F1 আছে, F3 আছে, আমি এই দুইটা আউটপুটকে ব্যবহার করে F2 জেনারেট করতে চাই। দেখেন তো এটা কি কোনোভাবে করা যায় নাকি? না হলে কিন্তু আমাকে রাইট, এক্স্যাক্টলি নর গেট, এক্স্যাক্টলি আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে আসলে এটা কিন্তু নর গেট দিয়ে হয়ে যায়। দেখেন 0 0 কে আপনি যদি নর করেন
তাহলে 1 হয়, 0 1 কে যদি নর করেন তাহলে 0 হয়, 1 0 কে যদি নর করেন তাহলে 0 হয়। লাস্টের কম্বিনেশনটা নিয়ে আমি আসলে বদার করতেছি না, কারণ লাস্টের কম্বিনেশনটা কখনো আসবেই না। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আপনার আসলে F2 জেনারেশনের ক্ষেত্রে F2 যদি আপনি জেনারেট করতে চান, ইউ ক্যান জেনারেট ইন দিস ম্যানার। F1 এবং F3 ইউজ করে আপনি F2 জেনারেট করতে পারেন। দিস ইজ ওয়ান ওয়ে, এটা একভাবে, এটা একটা এরকম হতে পারে। অথবা আরেকটা হতে পারে যে এখানে F1 যেভাবে জেনারেট করেছেন সেই প্রসেসে আপনি জেনারেট করতে পারেন। আমার কথা বুঝে গেছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছি আমি কি বললাম? আচ্ছা, সো জি স্যার। দিস ইজ আ প্রসেস। হ্যাঁ, স্যার ট্রুথ টেবিলটা একবার একটু বুঝলে ভালো আছে। আচ্ছা, ট্রুথ টেবিলের ব্যাপারটা আপনি যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা, যে চিন্তা করে দেখেন আমরা F1 F3 এবং F2 কন্ডিশনগুলো কি কি আমি যদি উপরে একটু নোট ডাউন করি। F1 ছিল A গ্রেটার দেন B এর জন্য ট্রু হবে, F3 ট্রু হবে A ইকুয়াল B এর জন্য, এবং F2 হবে হচ্ছে A লেস দেন B এর জন্য, ঠিক আছে? সো দেখেন আমি একটা ট্রুথ টেবিল এখানে নিয়েছি F1 F3, সো দুইটা ইনপুট, F2 কে আমি আউটপুটের মতো চিন্তা করেছি। চিন্তা করে আমি একটা 2 ইনপুট ট্রুথ টেবিল বানিয়েছি, এখানে 4টা কম্বিনেশন আমি লিখেছি, তার জন্য আমি আউটপুটগুলো ডিফাইন করছি। এখন আউটপুট ডিফাইনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে দেখেন উপরে মানে F1 F3 এবং F2 এর যেই কন্ডিশনগুলো রয়েছে সেগুলোর দিকে যদি আপনি তাকান, যে বলতেছে যে প্রথম কন্ডিশনটা বা কম্বিনেশনের দিকে যদি তাকান 0 0, তার মানে F1 এ 0, F3 তেও 0, তার মানে এ বি এর থেকে বড়ও না, আবার এ আর বি সমানও না। তার মানে কি ডেফিনেটলি এ থেকে বি বড় হবে, তার মানে F2 ট্রু। এবং অন্য সব ক্ষেত্রেই আসলে এ লেস দেন বি হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারলাম? দেখেন, বুঝতে পারছি। হ্যাঁ, সো সেইটা ধরে আসলে এই সার্কিটটা আঁকা নিচের, তাহলে সার্কিটটা আমার আসলে আঁকতে সুবিধা হয়, ছোট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু দেয়ার ইজ আদার ওয়ে। আমি ইচ্ছা করলে আপনারা বলতেই পারেন যে স্যার আমি তো F2 একটা ফাংশন জানি, আমি কি এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে পারি? অবশ্যই হ্যাঁ, আপনি তাহলে সার্কিটটা জাস্ট বড় হবে আর কিছুই না, আপনি F2 ইমপ্লিমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম? তাহলে ম্যাগনিটিউড কম্পারেটর কি জিনিস দেখেন। সো দিস ওয়াজ আওয়ার ম্যাগনিটিউড কম্পারেটর। সো এটা যদি এখন আমরা এখানে আমি একটু দেখাই আপনাদেরকে ম্যাগনিটিউড কম্পারেটরের ব্যাপারটা, দেখেন আপনারা। সো ম্যাগনিটিউড কম্পারেটর এখানে আমি এই জিনিসগুলো আপনাদের উল্লেখ করে দিচ্ছি। সো এটা আমি 4 বিট ম্যাগনিটিউড কম্পারেটর দেখাইছি। ইট ক্যান বি মাচ মোর দ্যান দ্যাট, ঠিক আছে? 5 বিট হতে পারে, 6 7 8 বিট, আপনারা বুঝতেই পারতেছেন, এবং সেই অনুসারে ইকুয়েশনগুলো চেঞ্জ হবে, আপনারা বুঝতে পারতেছেন। এখানে ইকুয়েশনগুলো উল্লেখ করা রয়েছে, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এই ইকুয়েশনগুলো আমরা অলরেডি বের করেছি, কিভাবে বের করেছি আপনারা দেখেছেন। সো এইটা একটা জেনারেলাইজ সার্কিট, ঠিক আছে? এটা একটা জেনারেলাইজ সার্কিট। এটা কিন্তু আমি যেভাবে এঁকেছি সেভাবে আঁকা হয় নাই, আগেই বলে দিচ্ছি, আমি যেভাবে এঁকেছি সেভাবে আঁকা হয় নাই। এখানে আপনারা যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু F1 F2 F3 আলাদা আলাদা করে আঁকা হয়েছে, ঠিক আছে? F1 F2 F3 আলাদা আলাদা করে আঁকা হয়েছে। সো এই সার্কিটটা আমি সাজেস্ট করবো আপনারা দেখবেন। আমি এখানে জাস্ট একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই যে X3 জেনারেশনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন শুরুর দিকে বেশ কিছু আচ্ছা আমি একটু পয়েন্টারটা চেঞ্জ করে নিই তাহলে সুবিধা হবে। X3 দেখেন, X3 জেনারেশনের ক্ষেত্রে শুরুর দিকে অনেক বড় একটা সার্কিট ইউজ করা হয়েছে। এটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। এই সার্কিটটা আমি জাস্ট আপনাদেরকে একটু লিখে দেই। এই সার্কিটটা আসলে নাথিং বাট XNOR ফাংশন। XNOR ফাংশনটা আসলে কতটুক তাহলে? দিস ব্লক ইজ XNOR। এই প্রত্যেকটা ব্লক হচ্ছে আসলে আপনার XNOR ব্লক, ঠিক আছে? যেটা আমি সরাসরি ওখানে এঁকেছিলাম, বুঝতে পারলাম? ডু উই আন্ডারস্ট্যান্ড? জি স্যার। সো XNOR ব্লক, ঠিক আছে? এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে B3 কমপ্লিমেন্ট বানানো হয়েছে, এখানে আসলে A3 কমপ্লিমেন্ট তৈরি করা হয়েছে, এবং দেখেন একটাতে B3 গিয়েছে এবং তার সাথে A3 কমপ্লিমেন্ট গিয়েছে। সো দ্যাট মিনস এখানে আসলে আপনার যে জিনিসটা আসবে A3 B3 কমপ্লিমেন্ট চলে আসবে উপরের টার্মটাতে, নিচের টার্ম যেটা এখানে ইনপুট যাচ্ছে সেখানে চলে আসতেছে A3 কমপ্লিমেন্ট B3। সেটাকে আপনি যখনই আপনি এটাকে আবার নর করতেছেন, যখন এটাকে নর করবেন তার মানে এটা কি অর হয়ে কমপ্লিমেন্ট হবে। অর হয়ে কমপ্লিমেন্ট হওয়া মানে আসলে বেসিক্যালি অর করেন আগে এই দুটো ফাংশনকে,
যেটাকে অর করলেন, তার উপর কমপ্লিমেন্ট যখন আপনি That's বসাচ্ছেন, তার মানে আসলে এটা কিন্তু A3 এবং B3 এর এক্স নর। দ্যাট মিনস সিম্পলি এটাকে যদি আপনি আবার সিম্পলিফাই করেন, ঠিক আছে, আপনারা বুলিয়ান অ্যালজেব্রা করছেন, সিম্পলিফাই যদি করতে পারেন তাহলে আপনারা দেখতে পারবেন ইউ ক্যান মেক দিস ইকুয়েশন লাইক দিস, যেটা নাকি আসলে এই জিনিসটা, ঠিক আছে। সো এটা আসলে এক্স নট সার্কিট, এবং ফাইনালি দেখতে পারতেছি যে এটা কিছু স্টেপে ভাগ করে নিয়েছে পরবর্তী লাস্ট স্টেপের যে অর গেটের ইনপুট সেটা কমানোর জন্য আপনার এন্ড গুলো আগে কয়েকটা স্টেজে করেছে এটা। সো বেসিক্যালি ইউ আর সিইং, যদি আপনি এক্স নট এর পর থেকে চিন্তা করেন, এই জায়গাটা একটা স্টেজ আমি Sir? কল্পনা করতে পারি। স্যার হ্যাঁ বলেন। ওই উপরে প্রথমটাতে স্যার নিচেরটাই A3 বি বার কমপ্লিট, ওটা হবে না স্যার? মানে স্যার ওই যে আপনি স্যার লিখছেন এ বার 3 B3, ওটা স্যার A3 বি বার 3 হবে না? A3 B বার না প্রথম দিকে স্যার, একদম প্রথম থেকে আসলে স্যার। জি স্যার, এটা এটার পরেরটা স্যার, এটা নিচেরটা, তার ডান পাশে স্যার। এটা জি স্যার, A3 বার B3। এটা স্যার A3 ও উল্টো উল্টো জি উল্টো স্যার। লিখছি তাই না? উল্টো লিখে ফেলছি। জি আচ্ছা স্যার, ঠিক আছে, জি স্যার। হ্যাঁ রাইট। এটা আসলে এই নিচেরটা আসলে উপরে যাবে তাই না? এটা আমি জি স্যার। আচ্ছা একটু খেয়াল করিনি। নিচেরটা উপরে যাবে, এটা একটু আপনারা দেখে নিন। আচ্ছা ঠিক আছে, আমি এটা তাও কারেকশন করে দেই আপনাদেরকে। থ্যাংক ইউ ফর দি ইয়া। হ্যাঁ উনি কিন্তু ঠিক বলছে, আমি খেয়াল করলাম, একটু ছোট ভুল মানে ইয়া হয়ে গেছে। বাট আমার মনে হয় আপনারা ইউ গেট দ্য হ্যাং অফ ইট, যে আসলে আমি কি বুঝাইতে চাইছি। উপরটা যাচ্ছে হচ্ছে A3 কমপ্লিমেন্ট যাচ্ছে উপরটায়, হ্যাঁ তাই না? হ্যাঁ উপরটা A3 কমপ্লিমেন্ট, সেই যে এইটা হবে তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। আর নিচেরটা হবে A3 B3 কমপ্লিমেন্ট, হ্যাঁ। জি স্যার। সো বেসিক্যালি এন্ড প্রোডাক্ট সেম, সো ডোন্ট বদার অ্যাবাউট ইট, এন্ড প্রোডাক্ট হচ্ছে সেম। সো এইভাবে প্রত্যেকটা টার্ম জেনারেট হয়েছে, এবং ফাইনালি সেম ইকুয়েশনস, যেটা আমরা এখানে A লেস দেন B বলছি, সেটা আসলে আমার ছিল, আমি আমার সার্কিটের নাম দিয়েছিলাম F1, এটাকে নাম দিয়েছিলাম F1, এবং এটা হচ্ছে লাগা F3। সো দ্যাটস দ্যাট, ঠিক আছে। এবং স্টেজ হিসেবে চিন্তা করলে আপনারা যদি এক্স নর ইউজ করেন এবং এক্স নর এর আউটপুটকে যদি একটা স্টেজ ধরেন, তাহলে ফার্স্ট স্টেজের সবগুলো এক্স নর। সো দিস ইজ স্টেজ 1, স্টেজ 1। পরে এখানে অ্যান্ড গেটের আরেকটা স্টেজ দেখতে পাচ্ছি আপনারা, দিস ইজ বেসিক্যালি লাইক স্টেজ 2, এবং ফাইনালি এখানে আমরা আরেকটা স্টেজ দেখতে পাচ্ছি, বেসিক্যালি ইউ ক্যান সে দিস অ্যাজ ইওর স্টেজ 3। সো তিনটা স্টেজে আপনি সার্কিটটা কমপ্লিট করলেন। কিন্তু যদি মানে এক্সনর, অ্যাকচুয়ালি এক্সনর এর ভিতরে আরো কয়েকটা স্টেজ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বেসিক্যালি ইট হ্যাজ 1 2 3। অ্যাকচুয়ালি এই এক্সনর এর ভিতরে আসলে তিনটে স্টেজ রয়েছে, ঠিক আছে। সো এই আর কি। আর একটা জিনিস আমি বলি, যত বেশি স্টেজ থাকবে সার্কিটে, তত কিন্তু সার্কিটের ডিলে বেড়ে যায়, ঠিক আছে। এটা খুবই একটা নর্মাল জেনেরিক কমন সেন্স, যত বেশি স্টেজ থাকবে তত ডিলে বেড়ে যাবে। সো এই মুহূর্তে আমরা একটা কাজ করি, তাহলে আমরা যেহেতু আমাদের কম্পারেটর হয়ে গেছে, এবার আমরা কম্পারেটরের এইচডিএলটা দেখে নেই, যে কম্পারেটরের এইচডিএলটা কিরকম। সো আমি যদি কম্পারেটরের এইচডিএল এর দিকে যাই, তো see that this is your HDL for a 4-bit comparator, and it's very simple actually, অনেক সহজ। আপনারা দেখেন, এটা আমি যদি ডাটা ফ্লো দিয়ে ইমপ্লিমেন্ট করি, তাহলে জিনিসটা আমার জন্য অনেক ইজি হয়ে যায়। আর বাই দিস টাইম আপনারা আসলে শিখে গেছেন ডাটা ফ্লো দিয়ে কিভাবে সার্কিট ইমপ্লিমেন্ট করতে হয়। দেখেন, ডাটা ফ্লো দিয়ে লজিক্যাল অপারেটরও আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আমি একটা নাম দিলাম মডিউল। আপনারা জানেন মডিউল থাকবে, এন্ড মডিউল থাকবে, একটা নাম থাকতে হবে, ম্যাগনিটিউড কম্পারেটর একটা নাম দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পিনের নাম দিয়েছে। ALTB মানে বোঝাচ্ছে A লেস দেন B, AGTB বলতে বোঝাচ্ছে A গ্রেটার দেন B, AEQB বলতে বোঝাচ্ছে A আর B ইকুয়াল। A আর B এখানে পরবর্তীতে ইনপুট দুটো দেওয়া হয়েছে। তারপর ইনপুট আউটপুট দেওয়া হচ্ছে। ইনপুট, হ্যাঁ ইনপুট আমরা জানি যে A আর B হচ্ছে 4 বিট করে, এর জন্য 3:0, মানে 4 বিট বোঝানো হচ্ছে এই 3:0 দিয়ে। আপনারা জানেন, আগেও জানেন, আমি বলেছিলাম যে 4 বিট ইন্ডিকেট করা হচ্ছে এখানে। তারপর আমি একটু রিমাইন্ডার দিয়ে দেই, এখানে আসলে আপনার কিরকম ইয়া তৈরি হবে। সে একটা এক্সাম্পল হতে পারে যে এটা এ যে ইনপুট, এরকম কিছু ইনপুট তৈরি সে করবে। এ একটা ইনপুট এরকম হবে, আর একটা ইনপুট এরকম হবে, ঠিক আছে। আর একটা ইনপুট
সে এই নামে তৈরি করবে, এবং আরেকটা ফাইনালি ইনপুট সে এই নামে তৈরি করবে। এরকম 4টা ইনপুট, এবং বি এরও সেম এরকম ইনপুট সে তৈরি করবে। সো আউটপুট কোনগুলো? আউটপুট হচ্ছে লেস দেন, গ্রেটার দেন এবং ইকুয়াল, এগুলো হচ্ছে আমার আউটপুট, এবং সেমিকলন দিয়ে আমি এন্ড করলাম, টার্মিনেট করলাম লাইনটাকে। তারপরে অবশ্যই ডাটা ফ্লোর ক্ষেত্রে অ্যাসাইন ইউজ করতে হয়, আপনারা জানেন দিস ইজ দ্য কিওয়ার্ড অ্যাসাইন। এবং পরবর্তীতে দেখতে পারতেছেন আপনারা কমা ইউজ করছি, কারণ এই কিওয়ার্ডটা আমরা বারবার আর ইউজ করি নাই। অ্যাসাইন দিয়ে বুঝাচ্ছি যে এই অ্যাসাইনটাই ফাংশনটাই বারবার রিপিট হবে। সো কি অ্যাসাইন করছি দেখেন, এ এল টি বি, এ লেস দেন বি ইজ ইকুয়ালস টু, দেখেন এবার আমি লজিক্যাল অপারেন্ড ইউজ করছি এ লেস দেন বি। এখন এটা আপনারা বলতে পারেন এটা কোথা থেকে আসলো। সো সি দ্যাট, এটা এই যে এখানে দেখতে পারেন যে এখানে বেশ কিছু রিলেশনাল কিছু অপারেশন রয়েছে। এই রিলেশনাল অপারেশন গুলো আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এখানে দেখা যাচ্ছে গ্রেটার দেন, হোপফুলি দেখতে পাচ্ছেন আপনারা লেস দেন, ইকুয়ালস, এইগুলাই আসলে এই তিনটা দিয়ে আসলে আমার যে কম্পারেটর সেটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে অন্যান্য গুলোও ইউজ করা যায়। ঠিক আছে, রিলেশনাল গুলো আমরা এখানে ইউজ করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। সো রিলেশনালে এখানে আমি কি করলাম যে এলটিবির মধ্যে এ লেস দেন বি বসালাম, জিটিবির মধ্যে গ্রেটার দেন বি বসালাম, ইকুয়াল এর মধ্যে ডাবল ইকুয়াল। এটা একটু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে যে যখন আপনি গ্রেটার দেন বি এর কথা বলবেন তো ইউ মাস্ট গিভ ডাবল ইকুয়াল। ঠিক আছে, ডাবল ইকুয়াল দিতে হবে, এটা অবশ্যই। এবং যেহেতু আমার ফাংশনালিটি শেষ, অ্যাসাইন আমি আর ইউজ করতেছি না, এর জন্য এখানে আমি দেখেন আমি ডাবল মানে যেটা আর কি সেমিকলন দিয়েছি, আবার মানে টার্মিনেট করলাম আর কি, এন্ড করে দিলাম এই কিওয়ার্ডের ইউসেজটা, এবং ফাইনালি এন্ড মডিউল করলাম, আমার কিন্তু কোডিং লেখা শেষ। ঠিক আছে, সো জাস্ট এই 3-4 লাইনে আমার কিন্তু 4 বিট কম্পারেটর হয়ে গেল। ওকে, সো এই ছিল আমাদের 4 বিট কম্পারেটর। এখন আজকে আমরা একটা নতুন কোডিং মডেলের দিকে যাব, সেটা হচ্ছে বিহেভিয়ারাল মডেলিং, যেটা নাকি আপনাকে অনেক আসলে আমি বলবো যে অনেক হেল্প করবে আপনাকে। সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বিহেভিয়ারালটা মানে কি? বিহেভিয়ারাল কথাটার অর্থই হচ্ছে, আপনারা চিন্তা করে দেখেন বিহেভিয়ারাল শব্দটার অর্থটা কি হতে পারে বলেন তো? বিহেভিয়ারাল কথাটার অর্থ কি? আচরণ, রাইট। তার মানে বেসিক্যালি সার্কিট যেরকম আচরণ করবে, রাইট? সার্কিটটা যেরকম আচরণ করবে, অথবা সার্কিটের যে ক্যারেক্টারিস্টিক্স, বেসিক্যালি এটাও আমি বলতে পারি যে সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স। সো বিহেভিয়ারাল বলতে সার্কিটের যে ক্যারেক্টারিস্টিক্সটা বা আচরণটা, সেটাই কিন্তু বেসিক্যালি আপনাকে ডিপিক্ট করতে পারতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি কি করলাম, আমরা একটা সিম্পল এক্সাম্পল নিলাম, আপনাদের হয়তো বা মনে থাকবে 2 to 1 মার্কস, একটা 2 to 1 মার্কস নেই আমরা। সো 2 to 1 মার্কস দেখতে কিরকম ছিল, একটা সিলেক্ট পিন ছিল, আমরা একটা নাম দিই, এটাকে সিলেক্ট নাম দিলাম, আউটপুটটার নাম দিলাম ওয়াই, সে কথার কথা, আর ইনপুটের নাম দিলাম, উপরটার নাম দিচ্ছি এ, নিচেরটার নাম দিই বি, হোয়াটএভার। সো এটা আমার একটা 2 to 1 মার্কস। আমরা জানি এটা কিভাবে কাজ করে। 0 দিলে যখন আমরা উল্টাটা নেই তাহলে বেটার হবে, এটাকে আমরা নিচে দেই। So say for example this is your B and this is your A, এটা তো ইয়া হয়ে গেল, ওকে whatever, ওকে ধরে নেন। So this is your B and this is your A, আমি একটু দূরে লিখলাম সুবিধার জন্য। So at this point আপনারা জানেন 0 দিলে B যাবে এই সিলেক্টে, এবং 1 দিলে A যাবে, you know this, ঠিক আছে, you know this। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখানোর জন্য দেখাচ্ছি, আপনারা এগুলো আপনারা অলরেডি করে আসছেন। আমি যখন 0 দিব এখানে, then what will happen is this B will be flown towards y, ঠিক আছে। আর যখন আমি 1 দিব এখানে, যখন আমি 1 দিব ইনপুট, the color is also changing, so সেই এটা চলে যাবে আউটপুটে, সবগুলোই চেঞ্জ হয়ে গেল কালারটা। আচ্ছা, আপনাদেরও কি কালার সব চেঞ্জ দেখতেছেন? So I think জি স্যার, there is some bug in PP মানে PowerPoint most probably, যাই হোক whatever, জিনিসটা বুঝতে পারলেই হলো। সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কি হবে, যে 0 দিলে b y is equals to b হয়ে যাবে, এবং 1 দিলে y is equals to a হয়ে যাবে। সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স বা আচরণ। সো দেখেন এই ক্যারেক্টারিস্টিক্স বা আচরণটা আপনি অলওয়েজ অ্যাট একটা ব্লক থাকবেই, ঠিক আছে, এইটা মনে রাখবেন যে অলওয়েজ অ্যাট একটা ব্লক থাকবে, সেই ব্লকে এটা আপনি প্রকাশ করবেন। এই যে এখানে দেখেন, আমি আগে এটা নিয়ে কথা বলবো, আগের মতোই দেখেন মডিউল এন্ড মডিউল থাকবে, ইনপুট আউটপুট থাকবে। সো এগুলো নিয়ে আমি ডিসকাস করতেছি না। সো মডিউলে আপনি নাম লিখবেন, পিনের নামগুলো উল্লেখ করবেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, দেন সেমিকলন দিয়ে এন্ড করবেন, যেমন এ বি সিলেক্ট ওয়াই এখানে যেরকম আছে, ঠিক আছে, এখানে যেরকম আছে সেই রকম করে আপনি উল্লেখ করবেন আগের মতোই, ঠিক আছে।
আর আহ, পরবর্তীতে ইনপুট কোনগুলো, এখানে সেই পিনের মধ্যে যেগুলো ইনপুট সেগুলো বলবে, যেমন এ বি সিলেক্ট। আউটপুট কোনগুলো, যেমন ওয়াই হচ্ছে আপনার আউটপুট। তারপর এখানে একটা জিনিস আমি একটু পরে আসছি, এখানে রেজ ওয়াই কথাটা আমি পরে বলবো, এটা আমি একটু অন হোল্ডে রাখেন আপনারা। এরপর আমি অলওয়েজ ব্লকের মধ্যে কথা বলবো। এন মডিউল আপনারা জানেন, এন মডিউল থাকতেই হবে। এখন অলওয়েজ অ্যাড ব্লকের মধ্যে, নিচে অলওয়েজ অ্যাড ব্লকের মধ্যে বলতে বোঝাচ্ছে যে এই যে এই দুটো লাইন, যে দুটো স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে থাকি সাধারণত আমরা। ঠিক আছে, এইখানে যে কন্ডিশনাল স্টেটমেন্ট বা অন্য কোনো যেই স্টেটমেন্টই আপনারা ইউজ করেন না কেন, ঠিক আছে, এই স্টেটমেন্টে আপনারা ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেটা ডিফাইন করে দিতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছি যদি আর কি আমি সিলেক্ট পিনে যদি 0 বসাই তাহলে y is equals to b হবে, আর যদি সিলেক্ট পিনে আমি 1 বসাই তাহলে y is equals to a হবে। দ্যাট ইজ দ্য মেইন মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক্স, রাইট? সো এখানে দেখেন তাই করা হয়েছে। ইফ সিলেক্ট ইকুয়ালস 1 বলতেছে যদি সিলেক্টে 1 হয়, এই যে ডাবল ইকুয়াল দিয়ে কিন্তু আপনার কন্ডিশনটা চেক করলাম আমি ব্র্যাকেটের ভিতরে। যদি সিলেক্টে 1 হয়, তার মানে যদি সিলেক্টে যে নিচে 1 হয় তাহলে আমরা জানি y is equals to a হবে। সো y is equals a দেখতে পাচ্ছি। এলস দ্যাট মিন্স অন্যথায় যদি এটা হয় তাহলে y এর ভ্যালু এটা, অন্যথায় যদি এটা না হয় তার মানে অবশ্যই আরেকটাই অপশন আছে সিলেক্টের ভ্যালু 0 হওয়া। তাহলে এলস y is equals to b, yটা b হয়ে যাবে। এটা বুঝতে পারলাম? দেখেন এটা বুঝতে পারলাম নাকি? স্যার ওকে, এক্স্যাক্টলি। সো আমাদের কিন্তু কোডিং এর মেইন টার্গেটটা, এইচডিএল এর মেইন টার্গেটটা কিন্তু যে আপনার হ্যাঁ, কোডিং এর মেইন যে টার্গেটটা সেটা কিন্তু হচ্ছে আপনার যে সার্কিটটা, যেমন এখানে আমি মার্কস 2 to 1 মার্কস, সেটাকে ডিপিক্ট করতে পারা, সেটার ফাংশনালিটিটাকে ডিপিক্ট করতে পারা, সেটা হচ্ছে মেইন টার্গেট। ঠিক আছে, এখন অলওয়েজ অ্যাট এর মধ্যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেটে অনেক কথা লেখা রয়েছে, আসলে নাম অনেকগুলা পিনের নাম লেখা রয়েছে। এটা কি? অলওয়েজ অ্যাট এর পরে যে ফার্স্ট ব্র্যাকেটটা রয়েছে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা যা থাকবে এটাকে বলা হয় সেনসিটিভিটি লিস্ট বলা হয়। এটার নাম হচ্ছে সেনসিটিভিটি লিস্ট। ঠিক আছে, এই যে এই জিনিসটার কথা বলতেছি, এখানে যা থাকবে সেটাকে সেনসিটিভিটি লিস্ট বলে। বেসিক্যালি সেনসিটিভিটি লিস্টে কি আসে? বেসিক্যালি সেনসিটিভিটি লিস্টে ইনপুটের নাম আসে, ইনপুট পিন গুলো আসে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট একটা ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। এখানে দেখেন সিলেক্ট অর এ অর বি আসবে, ঠিক আছে, এরকম আসবে। এখানে অর এর জায়গায় আপনি কমা ইউজ করতে পারতেন, কারণ কমাও মিন্স অর, একই জিনিস। ঠিক আছে, সো সিলেক্ট অর এ অর বি আসবে, ঠিক আছে, যে কোনো একটা। এটা তাহলে এখন আমি এটা বুঝাই যে তাহলে সিলেক্ট মানে এই সেনসিটিভিটি লিস্টে কোনো ইনপুটকে রাখার উদ্দেশ্যটা কি? হোয়াট ডাজ দিস মিন? আমি রাখলে কি হবে? আসলে রাখার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আপনি সেনসিটিভিটি লিস্টে যাকেই রাখেন না কেন, আপনার কোডটা সে ফর এক্সাম্পল কম্পাইল যখন হবে, এটার অর্থটা এটা দাঁড়াচ্ছে যে সিলেক্ট অথবা এ অথবা বি এর যে কোনো একটা, তার মানে অর যে অর রয়েছে, তার মানে অর দিয়ে বোঝাচ্ছে কি যে কোনো একটা এ বি আর সিলেক্ট, এই তিনটা ইনপুটের যে কোনো একটা যদি চেঞ্জ হয়, এটা ইম্পর্টেন্ট। যদি একটার ভ্যালু চেঞ্জ হয়, যে কোনো একটার ভ্যালু চেঞ্জ হয়, তাহলেই নিচের যে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট করবে। আমার কথা বুঝে গেছে নাকি বুঝি নাই? দেখেন আমি কিন্তু চেঞ্জের কথা বলছি, দেখেন এটা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? স্যার একটু ভ্যালু দিয়ে বুঝালে বোধহয় ভালো হতো। আচ্ছা, ভ্যালু দিয়ে দেখাবো আমি, ঠিক আছে। সো এখানে মেইন জিনিসটা মাথায় রাখতে হবে যে সেনসিটিভিটি লিস্টে যে ইনপুট গুলা থাকবে সেইগুলার চেঞ্জ, যদি ভ্যালু চেঞ্জ হয় তখনই কোড, নিচের যে কোডটা রয়েছে সেটা কাজ করবে। আর এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, এখানে রেজ ওয়াই কেন দিয়েছি, আপাতত এটা মনে রাখেন যে অলওয়েজ ব্লকের মধ্যে যেটাকে অ্যাসাইন করা হয়, যেমন অলওয়েজ ব্লকের মধ্যে দেখতে পাচ্ছি এখানে ওয়াইটাকে অ্যাসাইন করা হয়েছে, দেখতে পাচ্ছি ওয়াই এর ভ্যালুকে অ্যাসাইন করা হয়েছে, ওয়াই কে এ বলা হচ্ছে, ওয়াই কে বি বলা হচ্ছে, দেখা যাচ্ছে জি স্যার। ওয়াই এর ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে ওয়াই অলওয়েজ ব্লকের মধ্যে। সো অলওয়েজ ব্লকের মধ্যে যাকে অ্যাসাইন করা হবে সেটাই হচ্ছে রেজ টাইপ হয়ে যাবে। যেমন এখানে ওয়াই কে অ্যাসাইন করা হয়েছে, এর জন্য রেজ ওয়াই। যদি এখানে ডিফারেন্ট কোনো একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করা হতো তাহলে আমি বলতাম রেজ সেই ভেরিয়েবলটা। ঠিক আছে, এইবার আমি একটা এক্সাম্পল দিয়ে উদাহরণ দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে হয়তোবা। সে ফর এক্সাম্পল শুরুতে যে কোনো একটা কম্বিনেশন আমি ফার্স্টে চিন্তা করি, আমি দুটো কম্বিনেশন নিয়ে কথা বলবো। সে ফর এক্সাম্পল আমি এই প্রত্যেকটা পিনের উপরে জাস্ট একটা কম্বিনেশন উল্লেখ করছি, যে বললাম সিলেক্ট আমি 0 দিলাম, এ তে 1 রয়েছে, বি তে 1 রয়েছে, সে ফর এক্সাম্পল। এর জন্য সার্কিটটা কি হবে, একবার অপারেট করবে। ধরেন এই ঘটনাটা ঘটলো 0 ন্যানো সেকেন্ডে, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাবো তাতে আপনাদের সুবিধা হবে।
ঠিক আছে। সো 0 ন্যানো সেকেন্ডে এই ঘটনাটা ঘটলো, ধরেন আমি এই কম্বিনেশনটা ইনপুট দিলাম, তখন আসলে কি হবে এটা বোঝার চেষ্টা করি। সো তখন আসলে আমি দেখতে পাচ্ছি কোন কন্ডিশনটা ট্রু, যে আমার এলস এর যে কন্ডিশন y ইকুয়ালস টু b, এই কন্ডিশনটা ট্রু। সো y এর ভ্যালুটা আসলে b হবে, দ্যাট ইজ 1 চলে আসবে, ঠিক আছে। এবং আমি এই ইনপুটটা ধরেন আমি আর হাত দিব না, আমি এটাই রেখে দিলাম। কত সময় পরে আমি ইনপুটটা চেঞ্জ করতেছি, সে ফর এক্সাম্পল আমি বললাম 100 ন্যানো সেকেন্ডে যে আমি ইনপুট চেঞ্জ করব, ঠিক আছে। 100 ন্যানো সেকেন্ডে যে আই ওয়ান্ট টু গিভ আ ডিফারেন্ট ইনপুট, সামথিং লাইক দিস। দেখেন আমি ছোট একটা চেঞ্জ করতেছি আপনাদের বোঝানোর জন্য, ছোট একটা চেঞ্জ করতেছি। সো মেবি দ্য চেঞ্জ ইজ সামথিং লাইক দিস, বা সিলেক্ট পিনটাকেই চেঞ্জ করি, তাহলে আপনাদের ইয়া হবে। সিলেক্ট পিনটাকে চেঞ্জ করলাম, যে কোনো একটা করলেই হবে আসলে। এই দুটা সেক্ষেত্রে এটা বারবার ওভারল্যাপ করতেছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি কোয়াইট আচ্ছা, এটা 1, ঠিক আছে। সো এটা আমি 100 ন্যানো সেকেন্ডে চেঞ্জ করলাম, দেখেন চেঞ্জ, আমি কিন্তু কথাটা চেঞ্জ বলতেছি। সো এইখানেই ইম্পর্টেন্ট জিনিসটা, তাহলে 0 ন্যানো সেকেন্ডে আমার একটা আউটপুট ডিফাইন হইলো। এই আউটপুটটা কতক্ষণ ধরে ছিল, 0 থেকে কত পর্যন্ত, 99 ন্যানো সেকেন্ড পর্যন্ত কিন্তু এই আউটপুটটাই ছিল। তার মানে সেই 0 থেকে 99 ন্যানো সেকেন্ড পর্যন্ত, যেহেতু এই তিনটা মানে সেন্সিটিভিটি লিস্টে যেই লিস্টিং গুলো করা হয়েছে, সিলেক্ট এ এবং বি, এই তিনটা পিন, এই তিনটা পিনে কি কোনো চেঞ্জ ছিল, আমি কি কোনো চেঞ্জ করছি 0 থেকে 99 ন্যানো সেকেন্ডের মধ্যে? দেখেন তো 011ই রেখে দিয়েছিলাম না সিলেক্টর এ বির ভ্যালু, দেখেন তো। জি স্যার। সো কোনো চেঞ্জ করি নাই, যেহেতু আমি চেঞ্জ করি নাই, মাই আউটপুট ইজ কনস্ট্যান্ট, এই জায়গায় এসে বসে আছে। এবং আসলে আমার সহজ কথা যে আমার কোডটা এইভাবে চিন্তা করতে পারেন, আমার কোডটা আসলে এইখানে এসে বসে আছে, নিচের লাইনগুলো এক্সিকিউট করবে না, বিকজ আমার সেন্সিটিভিটি লিস্টে কোনো চেঞ্জ নাই। 0 থেকে 99 ন্যানো সেকেন্ডে সেন্সিটিভিটি লিস্টে কোনো চেঞ্জ নাই, দ্যাটস ওয়াই আমার কোড নিচের যে অলওয়েজ ব্লকের ভিতরে যে কোডটা আছে আর এক্সিকিউট করবে না। আগে যেই আউটপুটটা ছিল সেই আউটপুটটাই ধরে রাখতেছে সে। সেই আউটপুটটা কি ছিল, আমরা দেখেছি যে 0 ন্যানো সেকেন্ডে আমি y এর ভ্যালু 1 পেয়েছি, y ইকুয়ালস টু b ইকুয়ালস টু 1 পেয়েছি, সেটাই সে 0 থেকে 99 ন্যানো সেকেন্ড পর্যন্ত সে কন্টিনিউ করবে উইদাউট এক্সিকিউটিং দ্য অলওয়েজ ব্লক, ঠিক আছে। নিচের যে ব্লকটা আছে কেন এক্সিকিউট করবে না, কারণ আমার সেন্সিটিভিটি লিস্টে কোনো চেঞ্জ নাই ভ্যালুর। হ্যাঁ, পরে আমি কি করলাম, 100 ন্যানো সেকেন্ডে যে আমি সিলেক্টে একটা চেঞ্জ দিলাম। হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ, দেখেন আমি চেঞ্জটা দিলাম যে সিলেক্ট কেন, দেখেন আমি আসলে সব ভ্যালুই চেঞ্জ করে দিছি। যে কোনো আমি অর দিয়েছিলাম, বাট আমি কি করলাম, সব ভ্যালু চেঞ্জ করে দিছি। দেখেন 100 দেখতে পাচ্ছি 100 ন্যানো সেকেন্ডে আমি যে সব ভ্যালু চেঞ্জ করেছি। হ্যাঁ, ইয়েস স্যার। সো সব ভ্যালু চেঞ্জ করছি। সো অলওয়েজ ব্লকে যখন সে দেখতে পেলো 100 ন্যানো সেকেন্ডে আমি সব ভ্যালু বা যে কোনো একটা চেঞ্জ দেখতে পাইলো, সাথে সাথে কি করবে, সে কোড এক্সিকিউট করবে, দেন দ্য অলওয়েজ ব্লক উইল বি এক্সিকিউটেড এগেইন, আবার এক্সিকিউট হবে। সো এট 100 ন্যানো সেকেন্ড তখন কি হবে, অলওয়েজ ব্লক এক্সিকিউট হবে এবং দেখবে যে সিলেক্টের ভ্যালু কি 1 রয়েছে নাকি। হ্যাঁ, এবার কিন্তু সিলেক্টের ভ্যালু 1 রয়েছে, সো y ইজ ইকুয়ালস টু a ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে তখন আমার আউটপুট, দ্য আউটপুট ইজ চেঞ্জড। সো আমার প্রশ্ন আপনার কাছে, আমি যে এক্সাম্পলটা ভ্যালু দিয়ে দিলাম, আপনার অলওয়েজ ব্লকটা কতবার এক্সিকিউট হয়েছে চিন্তা করে বলেন। এটা কি 0 থেকে 100 ন্যানো সেকেন্ড পর্যন্ত, দ্যাট মিনস 101 বার এক্সিকিউট হয়েছে, নাকি 0 ন্যানো সেকেন্ডে একবার এক্সিকিউট হয়েছে এবং 100 ন্যানো সেকেন্ডে একবার এক্সিকিউট হয়েছে? দুইবার টোটাল। দুইবার এক্সিকিউট হয়েছে, এক্স্যাক্টলি। এটা কিন্তু প্রতি ন্যানো সেকেন্ডে একবার করে এক্সিকিউট হয় নাই, এটা আইডল বসেছিল। তার মানে মানে 0 থেকে 99 ন্যানো সেকেন্ড, 0 তে একবার হয়েছে, 100 ন্যানো সেকেন্ডে একবার হয়েছে, বাকি মাঝখানের সময়টা সে পুরো আইডল ছিল। কেন আইডল ছিল? বিকজ আপনার সেন্সিটিভিটি লিস্টে কি ছিল, কোনো চেঞ্জ ছিল নাকি চেঞ্জ ছিল না? চেঞ্জ ছিল না। চেঞ্জ ছিল না, দ্যাটস দ্য মেইন থিং, ঠিক আছে। সো বিহেভিয়ারাল মডেলিং এর এটা একটা বড় ব্যাপার, যে আপনার অলওয়েজ ব্লকে যদি চেঞ্জ, ওটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে বোঝায় যে অলওয়েজ ব্লকে যদি আমি কোনো চেঞ্জ না দেই, তাহলে সে ওই ব্লকটাকে এক্সিকিউট, অলওয়েজ ব্লকের মধ্যে যা থাকবে সেটাকে এক্সিকিউট করবে না। বুঝতে পারলাম? দেখেন, জি স্যার। ওকে। সো এই হ্যাঁ, সো এই অলওয়েজ ব্লকটা
এই অলওয়েজ ব্লক আপনারা ইউজ করতে পারবেন আপনাদের সে 1 মিনিট, লেট মি ক্লিয়ার অল দিস। ওকে, সো এই অলওয়েজ ব্লক যেটা বলতেছিলাম, অলওয়েজ ব্লকটা আপনারা ইউজ করবেন তখনই যখন আপনি বিহেভিয়ারাল মডেলিং করতেছেন। ডেফিনেটলি আপনাকে অলওয়েজ ব্লক ইউজ করতে হবে, এবং এট দ্য সেম টাইম যখন এটা কিন্তু মেইন মডিউল লিখলাম আমরা, সো যখন আমরা মেইন মডিউল লিখবো তখন আরেকটা জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের যেটা আমি অলওয়েজ ব্লকের মধ্যে অ্যাসাইন করেছি, ঠিক আছে, নতুন ভ্যালু অ্যাসাইন করেছি অলওয়েজ ব্লকের ভেতরে, সেটাকে রেজ করতে হবে, ঠিক আছে, সেটা রেজিস্টার টাইপ হইতে হবে, রেজ করতে হবে। এটা একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। সো নাও এট দিস পয়েন্ট আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, দ্যাট মিনস বিহেভিয়ারাল মডেলিং এর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা দেখতে পারি 4-to-1 মাস্ক। এখন মজার ব্যাপার, এই জিনিসগুলো আসলে আপনাদেরকে ইন ডেপথ আসলে আমার বোঝানোর কোনো দরকার হয়তো বা পড়বে না, কারণ আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে কেস ফাংশন ইউজ করা হয়েছে। সো আপনারা জানেন আসলে কেস কি জিনিস, হোপফুলি ইউ নো দিস, যে কেস কি জিনিস। আপনারা হয়তো বা এটা ম্যাটল্যাবে করেছেন, তারপরে আপনারা সি ল্যাঙ্গুয়েজে কেস ইউজ করেছেন হয়তোবা। সো ইউ নো দিস যে আপনারা কেস কিভাবে কাজ করে, এবং সেটা সেই একই ফরম্যাটে এইখানেও আপনি ইউজ করতে পারবেন। সো এটা জাস্ট আমি একটু তারপরেও একটু ওভারভিউ দিয়ে দেই আপনাদেরকে যে এটা কিভাবে কাজ করতে হয়। সো বেসিক্যালি একটা 4-to-1 মাস্কের জন্য আমার এই পিনগুলা লাগবে, I0 1 2 3 সিলেক্ট Y, বাট এটা সুন্দর হয় না সাজানোটা আমি বলবো, কারণ IEEE স্ট্যান্ডার্ড বলতেছে যে আউটপুটটাকে আগে লিস্ট করতে হয়। সো Y শুড হ্যাভ বিন ইন দ্য ফার্স্ট পজিশন, কিন্তু এটা ভুল বলবো না, এখানে যে কোনো ভুল আছে এটা আমি বলবো না, ওয়াইটাকে সামনে রাখা হয়। তারপর আমি ইনপুট বললাম, কোনগুলো ইনপুট I0 1 2 3। এখন আপনি বলতে পারেন যে আমি তো আই কে ইচ্ছা করলে ইনপুট আই লিখতে পারতাম, সেটাকে তো আমি ভেক্টর মানে অ্যারে হিসেবে দেখাইতে পারতাম। হ্যাঁ, অবভিয়াসলি সেটা আমার জন্য আরো সুবিধা হবে, আমি অ্যারে হিসেবে দেখাইতে পারতাম। যেমন আমি বলতে পারতাম 3 থেকে 0 আই, নাকি যেমন সিলেক্ট করেছি, সিলেক্ট 1 থেকে 0 করেছি, আইও আমি 3 থেকে 0 করতেই পারতাম, কিন্তু করিনি, জাস্ট একটু ডিফারেন্স দেখানোর জন্য, আর কিছু না। তারপরে আউটপুট রেজ করা হলো, রেজ টাইপ হচ্ছে, দেখেন দুইটা লাইন একসাথে লিখেছি এখানে, এই বাঁ দিকের এক্সাম্পলটাতে আউটপুট ওয়াই লিখেছি, আবার রেজ ওয়াই পরের লাইনে আলাদা, কিন্তু দুইটা যেহেতু সেমই, আউটপুটও ওয়াই রেজও ওয়াই, এটা ইচ্ছা করলে আপনি এইভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর অলওয়েজ অ্যাট, আমি আমার সেন্সিটিভিটি লিস্ট আমি কোনগুলো রাখতে চাচ্ছি, কোনগুলোর চেঞ্জ হলে আমি আউটপুট চেঞ্জ করতে যাচ্ছি, মেইন কথা কোনগুলোর চেঞ্জ হলে আমি আউটপুটটাকে চেঞ্জ করতে যাচ্ছি, আমার ইনপুটের চেঞ্জ হলে বেসিক্যালি আমি আউটপুটকে চেঞ্জ করতে যাচ্ছি। এর জন্য আমি I0 1 2 3 এবং সিলেক্ট রেখেছি। কেস আর এন্ড কেসের মধ্যে আমি কেসের জন্য কেস কোনটাকে কেস হিসেবে নিব, সিলেক্টটাকে কেস হিসেবে নিব, সিলেক্ট পিনটাকে, এর জন্য সিলেক্ট পিনটাকে রেখেছি। এবং দেখতে পাচ্ছেন আমি বাঁদিকে সিলেকশন গুলো দিয়েছি 0 0 0 1 1 0 1 1, এবং কোলন দিতে হয়, নিয়ম এটাই, আপনারা জানেন, আমার মনে হয় এগুলো আপনারা জানেন। কোলন দিয়ে, যেমন 0 0 কম্বিনেশন হলে সিলেক্ট পিনের ভ্যালু যদি 0 0 হয় তাহলে y is to I0 হবে, 0 1 হলে y is to I1, 1 0 হচ্ছে y is to I2, এবং 1 1 হলে y is to I3। বাট মজার ব্যাপার আপনাদেরকে কিন্তু এটা কিন্তু অনেক পুরনো একটা ফরম্যাট ছিল, সো এখন কিন্তু আর কষ্ট করে এইভাবে লেখার দরকার নাই, এটাকে আপনি ফার্স্ট লাইনটাকে এইভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নেই, y is to I0, নো প্রবলেম। পরের লাইনটাকে এইভাবে লিখলেও হবে, y is to I1, মানে আপনি ডেসিমেলে লিখতেছেন বেসিক্যালি, আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। y is to I3, ওকে। সো এইভাবে আপনি কোডিংটা সম্পন্ন করতে পারেন এবং ফাইনালি এন কেস দিতে পারেন। সো যেটা বললাম অলওয়েজ ব্লক, তার মানে দেখেন কেসটা কিন্তু আসলে অলওয়েজ ব্লকের ভেতরে রয়েছে, এন কেস আর এন কেসের মধ্যে, তাই না? পুরো ফুল কোডটা আপনি দিয়েছেন। সো আপনার অলওয়েজ ব্লকের মধ্যে সাধারণত আমরা যে কাজগুলো করে থাকি বিহেভিয়ারাল মডেলিং এ, বিভিন্ন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে থাকি। তারপর আমরা ফর লুপ ব্যবহার করতে পারি, জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি। ফর লুপ ব্যবহার করতে পারি আমি, কেস ব্যবহার করতে পারি, ইফ এলস ব্যবহার করতে পারি, এলস ইফ ব্যবহার করতে পারি। হ্যাঁ বলেন, প্রশ্ন। স্যার এই জায়গায় সিলেক্টটা আমি কেসের ভিতরে দিলাম বিকজ সিলেক্টটাকে আমি চেঞ্জ করব এই কারণে। রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা ওই যে যেটা বললাম, আপনি হচ্ছে ইউ নো হাউ টু ইউজ কেস, কেস কিভাবে ইউজ করে এটা আপনি জানেন। কেস তার মানে আমি বলতেছি সিলেক্ট, যখন আমি ব্র্যাকেটে রাখতেছি সিলেক্ট, দ্যাট মিনস বোঝাচ্ছে যে এটাই বোঝাচ্ছে, জাস্ট আমি একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে সিলেক্ট পিনের যেই ভ্যালুটা আপনি দিবেন, এখানে আপনি যেই ভ্যালুটা দিবেন সেটাকে ম্যাচ করানো হবে এইগুলোর সাথে,
ওকে, যেটার সাথে ম্যাচ হয়ে যাবে সেটা সেই লাইনটা এক্সিকিউট হবে। আমার কথা বুঝে গেছে? সিলেক্ট পিনে আমি 0 1 দিলাম, সেটা কিন্তু ফার্স্ট ডেটার সাথে ম্যাচ হয় নাই, সেকেন্ড ডেটার সাথে ম্যাচ হয়েছে, তার মানে এই লাইনটাই শুধুমাত্র এক্সিকিউট হবে। বুঝতে পারছেন? Yes, sir. ওকে ফাইন, দ্যাটস গুড। সো এই হচ্ছে আমাদের বিহেভিয়ারাল মডেলিং। এটা আপনি আরো যত বেশি বিহেভিয়ারাল মডেলিং দেখবেন তত বেশি আপনাদের ধারণা ক্লিয়ার হবে। এই ক্ষেত্রে আমার হচ্ছে আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের মোটামুটি বেসিক ধারণাটা হয়ে গেছে বিহেভিয়ারাল মডেলিং এর। সো আমি যে জিনিসটা সাজেস্ট করব, আমি একটা আপনাদেরকে বইয়ের মতো একটা জিনিস দিয়ে দিব আপনাদেরকে, সেটা আপনাদেরকে একটু গো থ্রু করতে হবে, নিজেকে পড়ে পড়ে বুঝতে হবে পুরো জিনিসটা, ওটা আপনাদেরকে হেল্প করবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি সাজেস্ট করব আপনাদেরকে যে আপনাদের পিসিতে বা ল্যাপটপ যেটা ইউজ করেন না কেন, সেখানে আপনি যদি আপনাদের এইচডিএলটা প্র্যাকটিস করতে পারেন সবচেয়ে ভালো হবে। সেক্ষেত্রে সাইলোস একটা সফটওয়্যার আছে যেটা নাকি আসলে পোর্টেবল এবং বেশ ছোট জায়গা কনজিউম করে, সেই সফটওয়্যারটা যদি আপনি ইউজ করেন বিভিন্ন সার্কিট সিমুলেশনের ক্ষেত্রে সেটা খুব ভালো হয়। এখন আপনি কিছু জিনিস আমি আপনাকে বলে দিই। সো এইচডিএল যে পড়লাম, আসলে এই এইচডিএলটা আমি আসলে কোথায় কোথায় ব্যবহার করবো? এইচডিএলটা আমি আপাতত আপনাদেরকে আমি দুটো জায়গায় বলে দিই। এইচডিএলটা আমি আসলে সিম্পলি যদি আমি কথা বলি যে ভিএলএসআই এর আইসি ডিজাইন যেটা আমরা করে থাকি সাধারণত, ভিএলএসআই আইসি ডিজাইন বলি। আইসি ডিজাইনের একটি স্টেপ হচ্ছে ভিএলএসআই এর আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে বলি, সেই আইসি ডিজাইনের একটা স্টেপ হচ্ছে ফিজিক্যাল ডিজাইন বলে থাকি, ফিজিক্যাল ডিজাইন। সেই ফিজিক্যাল ডিজাইনের ইনপুট, সেই ফিজিক্যাল ডিজাইনের ইনপুটই হচ্ছে এইচডিএল। এইচডিএল বা এটাকে অন্যভাবে বলা হয় নেটলিস্ট বলা হয়, ঠিক আছে? এইচডিএল বলা হয় বা নেটলিস্ট বলা হয়। এটা একটা অ্যাপ্লিকেশন বা ইউসেজ অফ এইচডিএল, এটা একটা। আর একটা হচ্ছে এফপিজিএ। আমি জানি না আপনারা জানেন নাকি, এফপিজিএ বোর্ড বলে একটা জিনিস আছে, অনেকটা দেখতে আর্ডিনো বোর্ডের মতো বা কম্পিউটারের মাদারবোর্ডের মতো দেখতে অনেকটা। এফপিজিএ অনেক দামি হয় এফপিজিএ গুলা। সো এই এফপিজিএ বোর্ডগুলার ইনপুট কিন্তু আসলে এইচডিএল, ঠিক আছে? সো দিস আর দি ভেরিয়াস থিংস। এখন জাস্ট আমি একটু, যারা জানেন না আসলে এফপিজিএ জিনিসটা কি, এফপিজিএ এর ফুল ফর্ম হচ্ছে ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে। সো এই এফপিজিএ দিয়ে আসলে যে কাজটা করা হয়, একদম আইসি লেভেলে যেরকম আপনি একটা এইচডিএল যখন লেখেন, সে ফর এক্সাম্পল আমি যদি এফপিজিএ তে এই 2 to 1 মার্কসের যে কোডটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাঁদিকে, সেই কোডটাকে বার্ন করি, তাহলে যে সার্কিটটা অ্যাকচুয়ালি তৈরি হবে, আমরা জানি যে দুটো অ্যান্ড গেট, আপনাদের যদি খেয়াল থেকে থাকে, দুটো অ্যান্ড গেট, একটা অর গেট এবং একটা নট গেট লাগবে এই সার্কিটটা তৈরি করার জন্য, তাই না? 2 অ্যান্ড লাগবে যদি মনে থাকে আপনাদের, একটা নট লাগবে এবং একটা অর লাগবে, ইফ ইউ রিকল প্রপারলি, এই মার্কসটা তৈরি করতে, তাই না? সো এফপিজিএ যখন আমি এই বিহেভিয়ারাল কোডিংটা লিখবো, অটোমেটিক হচ্ছে এই সার্কিটটা যে দুইটা একটা মানে মোট 4টা গেট, এই 4টা গেট দিয়ে সার্কিট তৈরি করে সেটা এফপিজি এর মধ্যে তৈরি হয়ে যাবে অটোমেটিক। এবং রিয়েল লাইফ সিমুলেশন, মানে রিয়েল লাইফ অ্যাকচুয়ালি চিপে বসাইলে যেরকম ডিলে হতো, সেরকম ডিলে অনুসারে এফপিজিএ সার্কিটটার আউটপুট দিবে। ঠিক অত ন্যানোসেকেন্ড পরেই আপনার রেজাল্টটা পাবেন। সে আমি একটা এক্সাম্পল যদি আমি দিতে চাই, আপনার সিম্পলি একটা যদি জাস্ট সিম্পলি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নাথিং এলস। সো আমি বললাম ওকে, সো দিস ইজ, সে ফর এক্সাম্পল দিস ইজ মাই সিলেক্ট পিন। এখানে আমি তাহলে I0 দেই, এখানে আমি I1 দেই, এবং এটা ছিল কিন্তু আমাদের মার্কস, ইফ ইউ রিকল প্রপারলি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মার্কসটা ছিল এরকম দেখতে। সো দেখেন দুইটা অ্যান্ড গেট, একটা অর গেট আর একটা নট গেট আছে মার্কসে। সো সে ফর এক্সাম্পল এখানে আমি যদি বলি যে আমার নটের ডিলেটা হচ্ছে, আমি ডিলে লিখি, কিছু ডিলে রাফ ডিলে লিখি এখানে। সো আমি এটা ডিলে বললাম 10 ন্যানোসেকেন্ড। এটা বলতেছি যে অ্যান্ড গেটের ডিলেটা হচ্ছে আমার সে ফর এক্সাম্পল 20 ন্যানোসেকেন্ড করে অ্যান্ড গেটের ডিলে, এবং আমার যে অর গেট রয়েছে সেটা ডিলে ধরেন কথার কথা 30 ন্যানোসেকেন্ড। সো এই সার্কিটটা আউটপুট মানে ইনপুট দিলে আউটপুট আসতে কত সময় লাগবে? সো বেসিক্যালি দেখেন লেটেস্ট পাথ, ওয়ার্স্ট পাথটা আমি চিন্তা করব। সো এখানে 10 ন্যানোসেকেন্ড লাগতেছে এই জায়গাটায়। সো 10-এর পরে 20, 10 আর 20 30 হয়ে যাচ্ছে, 30 আর 30 60। তার মানে আউটপুট আসতে আমার ম্যাক্সিমাম বা আমার যে সময়টা লাগবে সেটাকে আমি বলতে পারি 60 ন্যানোসেকেন্ড। আমার আউটপুট আসতে 60 ন্যানোসেকেন্ড সময় লাগবে একদম সার্কিট লেভেলে। সো এফপিজিএ উইল প্রোভাইড দ্যাট। এফপিজিএ কিন্তু আপনি যখন এফপিজিএ বোর্ডে এই কোডটা এন্ট্রি করবেন,
তখন দেখবেন যে এই 60 ন্যানো সেকেন্ডেই আপনার আউটপুটটা চলে আসতেছে। ইনপুট দিবেন, তার 60 ন্যানো সেকেন্ড পরে আপনি আউটপুট পাবেন। কিন্তু ওয়্যারএস আপনি যদি এই সেম জিনিসটায়, এটা তো ইচ্ছা করলে আপনি বেসিক্যালি আরডিনোতেও করতে পারেন। আরডিনোতে আপনি এই জিনিস, এই বিহেভিয়ারটা, এটা তো একটা বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা যদি আপনি আরডিনোতে রেপ্লিকেট করেন তাহলে দেখবেন এটা 60 ন্যানো সেকেন্ড না, ইট উইল টেক মাচ মোর লঙ্গার, কারণ আরডুইনোতে অনেকগুলা ওটা ইনস্ট্রাকশন হিসেবে কাজ করে। ঠিক আছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন মানে আপনার প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য সে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম নেয়। ঠিক আছে, সো দের ইজ সাম ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন আরডিনো অ্যান্ড বা মাইক্রোপ্রসেসর যদি বলি, মাইক্রোপ্রসেসর অ্যান্ড এফপিজিএ। ঠিক আছে, সো এইচডিএল সাধারণত তাহলে এফপিজিএ এবং ভিএলএসআই এর ফিজিক্যাল ডিজাইনের ইনপুট হিসেবে কাজ করে। ওকে, সো এই হচ্ছে আমাদের এইচডিএল গেল। এরপর আমরা আসলে টেস্ট বেঞ্চ লেখা শিখেছি, আমরা জানি। সো এখানে দেখেন একটা এক্সাম্পল দেয়া হয়েছে, এই এক্সাম্পলটা আমি একটু যদি দেখাতে চাই। সো ডিজাইন মডিউল বা মেইন মডিউলে যেটা থাকে, দেখেন এটা একটু ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন যে মডিউল ইনপুট আউটপুট থাকে। ডিজাইন মডিউলে যেইগুলো আসলে ইনপুট সেটা কিন্তু আপনার টেস্ট বেঞ্চ মডিউলে সেগুলো রেজ টাইপ হয়ে যায়, যেটা আউটপুট সেটা হয়ে যায় ওয়্যার। এটা অলওয়েজ মনে রাখতে হবে। এবং ডিজাইন মডিউলে যেই নামে আপনি সার্কিটটা রাখবেন আর যেই পিনের অর্ডার থাকবে সেখানে সেই নামটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, নামটা সেম থাকতে হবে। পিনের নামটা আপনি এখানে যে নামগুলা দিয়েছেন সেই নামগুলা দিতে পারেন। কেউ যদি এটা না দিতে চান, বলতে চান যে না ঠিক আছে আমি এত ঝামেলায় যাইতে চাই না, আমি মেইন মডিউল বা ডিজাইন মডিউলে যেই নামটা দিয়েছি আমি সেটাই রাখতে চাচ্ছি, এটা কি কোনো সমস্যা নাকি? সে ফর এক্সাম্পল আমি, এটা কিন্তু ইনস্ট্যান্স নেম, সো এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। সো কেউ যদি এরকমও রাখে কোনো সমস্যা নাই, কিন্তু সেই ক্ষেত্রে তাহলে তার রেজে এ আর বি রাখতে হবে এবং ওয়্যারে সি রাখতে হবে, মানে একদম হুবহু ডিজাইন মডিউলের মতো। ইনপুটটা রেজ, আউটপুটটা ওয়্যার হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে আমার? হ্যালো, জি স্যার। ওকে, একটু রেসপন্স করেন মাঝে মাঝে। আচ্ছা, সো বেসিক্যালি আপনারা জানেন স্টিমুলাস জেনারেশনের ক্ষেত্রে আমরা কিছু জিনিস ইউজ করে থাকি, যেমন হচ্ছে ইনিশিয়াল অলওয়েজ স্টেটমেন্টগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, সো এটা আমরা আগেও দেখেছি। তো আপনারা এটা জানেন। তারপর আমি একটা জিনিস এখানে দেখাই যে এখানে একটা জিনিস দেখায়, এই বাঁ দিকের এবং ডান দিকের দুইটা সার্কিটেরই আসলে দাঁড়ান, আর দোজ সেম, একটু দেখি আমি সেম নাকি। না, দুটো সেম না, এখানে একটু চেঞ্জ আছে। এটা আপাতত একটু না দেখি, এটা আমি পরে এক্সপ্লেন করি। আচ্ছা, আমি এক্সপ্লেন করে দিই, হোপফুলি ইউ উইল গেট দি হ্যাং অফ ইট। আচ্ছা, বেসিক্যালি আমরা টেস্ট বেঞ্চে কি করি? টেস্ট বেঞ্চে আসলে আমরা ইনপুট দেই। কি ইনপুট দিতে, মানে কোন কি ইনপুটের জন্য, কোন কম্বিনেশনগুলোর জন্য আমি আসলে আউটপুটটাকে টেস্ট করতে চাই, সেটা আসলে আমি দেখতে চাই আসলে টেস্ট বেঞ্চে। সো দেখেন এখানে যে কাজটা করেছি, ইনিশিয়াল, দ্যাট মিনস একদম বিগিনিং টাইমে 0 ন্যানো সেকেন্ডে, বিগিন আর এন্ডের মধ্যে আমি স্টিমুলাস জেনারেশন দিচ্ছি। আমি এর বাইরের গুলো আমি আর দেখাচ্ছি না, বিকজ বাইরের গুলো আগের যে স্লাইড আছে সেখানে কভার করা হয়েছে। বেসিক্যালি যে সার্কিট লেখাটার পরে থেকে আসলে ইনিশিয়াল আমি কথাটা লিখবো, বেসিক যে জিনিসটা। হ্যাঁ, ইনিশিয়াল বিগিন, আমি এ তে 0, বি তে 0, তার মানে আমি এ 0 বি 0 করলাম একদম 0 ন্যানো সেকেন্ডে। তার ঠিক 10 ন্যানো সেকেন্ড ডিলেতে আমি কি করলাম, এর ভ্যালুটা চেঞ্জ করছি, তার মানে এর ভ্যালু এখন 1। তার মানে এট দ্য পয়েন্ট অফ 10 ন্যানো সেকেন্ড এর ভ্যালু 1, কিন্তু আমি বি তে হাত দিইনি, তার মানে বি কিন্তু 0 রয়ে গেছে। তার মানে at 10 ন্যানো সেকেন্ড a is equals to 1, b is equals to 0। বুঝতে পারলাম? আবার আরো 20 ন্যানো সেকেন্ড ডিলেতে, দ্যাট মিন্স টোটাল ডিলেটা কত হলো? এটা টাইম অফ ইনস্ট্যান্ট কত, কে বলতে পারবেন? লাস্টেরটা এইটা টাইম অফ ইনস্ট্যান্ট কত, 20 ন্যানো সেকেন্ড নাকি 30 ন্যানো সেকেন্ড? টাইম ফ্রেমে এটা কত ন্যানো সেকেন্ড? 30 হবে না স্যার? 30 ন্যানো সেকেন্ড, এক্স্যাক্টলি। 0, রাইট, হ্যাঁ, এটা হচ্ছে টাইম ফ্রেমে 30 ন্যানো সেকেন্ড। আর এটা মানে কিন্তু হ্যাশটা হচ্ছে ডিলে 20 ন্যানো সেকেন্ড। তার মানে আগে তো 10 ন্যানো সেকেন্ড ডিলে ছিল, এখন আবার নতুন করে 20 ন্যানো সেকেন্ড ডিলে। তার মানে মোট 30 ন্যানো সেকেন্ড, টাইম ফ্রেমে 30 ন্যানো সেকেন্ডে আপনার এই ঘটনাটা ঘটবে। এর ভ্যালু আপনি আবার 0 করে দিচ্ছেন, বির ভ্যালু আবার 1 করে দিচ্ছেন। সো দিস ইজ হাউ ইউ গিভ স্টিমুলাস। ঠিক আছে, স্টিমুলাস দিলেন। সো দের ইজ আনাদার ওয়ে অফ গিভিং স্টিমুলাস। দেখেন এগুলো আপনি কি করতেছেন, এ আর বি কে আপনি ম্যানুয়ালি ইনপুট দিচ্ছেন।
সো এই কাজটা করা হয়, আমি বলে দিই, এই কাজটা করা হয় কোন সময়? এটা করা হয় কর্নার টেস্টের সময়। আমি জানি না আপনারা এখন বুঝবেন নাকি যে হোয়াট ইজ কর্নার টেস্ট। কর্নার টেস্ট মানে বলতে বোঝায় যে একটা সার্কিট আপনার কাছে রয়েছে, সেটার এক্সট্রিম পয়েন্টগুলো টেস্ট করা। এক্সট্রিম পয়েন্টগুলো টেস্ট করা বলতে বোঝায় যেখানে আপনার ইরর আসার, আপনার কাছে মনে হচ্ছে ইরর আসার সম্ভাবনা রয়েছে। বুঝতে পেরেছেন? যেখানে আপনার ইরর আসার সম্ভাবনা রয়েছে। ফর এক্সাম্পল, আপনি একটা অ্যাডার, জি স্যার। আমি একটা এক্সাম্পল দেই, আপনি একটা অ্যাডার সাবট্রাক্টর সার্কিটের কথা যদি আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে, একটা কথার কথা, একটা অ্যাডার সাবট্রাক্টর সার্কিট, ধরেন আপনি একটা 4 বিট অ্যাডার সাবট্রাক্টর সার্কিট আমরা জানি, আগেও ডিজাইন করেছি। সো 4 বিট অ্যাডার সাবট্রাক্টর সার্কিটের কথা যদি চিন্তা করেন, আপনি ধরেন এ বি আর এম, এই তিনটা ইনপুট ছিল, রাইট? সো মেবি কর্নার টেস্টের ক্ষেত্রে আপনার এরকম কিছু হতে পারে যে কর্নার টেস্ট যদি আপনি করতে চান, আপনি ম্যাক্সিমাম একটা দিতে পারেন। যে সো ফর এক্সাম্পল, আপনি এর ভ্যালু 4 বিট, তো 15 বানাইলেন, বির ভ্যালু 15 বানাইলেন, সো এম এর ভ্যালু 0 দিয়ে দেখতে পারেন, এম এর ভ্যালু 1। সো দিস ইজ আ এক্সট্রিম পয়েন্ট, মেবি এ কর্নার টেস্ট। ঠিক আছে, আরেকটা কর্নার টেস্ট হতে পারে হচ্ছে এ এর ভ্যালু আপনি ছোট করে দিলেন, লাইক 0 করে দিলেন, বি এর ভ্যালু 15 করে দিলেন, ঠিক আছে, এম এর ভ্যালু 0 করলেন, 1 করলেন, তার মানে এ থেকে মাইনাস করে দিচ্ছেন 15, এ মাইনাস 15 হয়ে যাচ্ছে যখন আপনি এম এর ভ্যালু 1 বসাচ্ছেন, ঠিক আছে। সো এইগুলোকে কর্নার টেস্ট বলে। আমি সবগুলো টেস্ট করব না, কম্বিনেশন টেস্ট করব না, আমার কাছে যেগুলো মনে হবে এক্সট্রিম বা ভুল হতে পারে যেই পয়েন্টগুলোতে, সেই পয়েন্টগুলো টেস্ট করা। সো সেই সব ক্ষেত্রে আপনার এই ম্যানুয়ালি প্রত্যেকটা লাইন মানে কম্বিনেশন দিয়ে দিয়ে বসানো হয়, যে কর্নার পয়েন্টগুলো বসানো হয়। আর যদি আপনি পুরো ফুল সার্কিট টেস্ট করতে চান, সেক্ষেত্রে মাচ বেটার আইডিয়া ইজ টু ইউজ দিস স্টেপ ইনস্টেড। যে বিগিন দিলাম আমি, ডি কথার কথা, এটার সাথে বাঁ দিকেরটার সাথে ডান দিকেরটার কোনো মিল নাই, ইটস জাস্ট বলবো যে এটা একটা জাস্ট এক্সাম্পল আর কিছু না, এক্সাম্পল হিসেবে ট্রিট করেন। ডি এর ভ্যালু আপাতত আপনি ডি এর ভ্যালু এইটা বড়, এটা না চিন্তা করে 0 চিন্তা করেন। সো ইনিশিয়াল কলাম 0 ন্যানো সেকেন্ডে, বিগিনে বলে দিচ্ছি যে ডি এর ভ্যালু 0। সো রিপিট 7 বলতে বোঝাচ্ছে 7 বার নিচের কমান্ডটাকে সে রিপিট করবে। সো হোয়াটস দিস কমান্ড বেসিক্যালি ইজ, ডি ইজ ইকুয়ালস টু বলতেছি ডি এর সাথে আমি 1 যোগ করতে বলতেছি, দ্যাট মিনস, এবং 10 ন্যানো সেকেন্ড করে ডিলে দিতে বলতেছি। সো হোয়াট উইল হ্যাপেন ইজ যে 0 ন্যানো সেকেন্ডে দ্য ইনিশিয়াল ভ্যালু ওয়াজ 0, কার? ডি এর ইনিশিয়াল ভ্যালু 0 ছিল। 10 ন্যানো সেকেন্ড সে অটোমেটিক 10 ন্যানো সেকেন্ড ডিলেতে কি করবে, ডি এর ভ্যালু সে ডি এর সাথে আগের ভ্যালু, তার মানে 0 এর সাথে 1 যোগ করে 1 করে দিবে, তারপর আরো 10 ন্যানো সেকেন্ড ডিলে দিবে, দ্যাট মিনস টাইম ফ্রেমে 20 ন্যানো সেকেন্ডে নতুন ডি এর ভ্যালু হয়ে যাবে 2। এরকম করে 7 বার করবে, দ্যাট মিনস সে 70 ন্যানো সেকেন্ডে ডি এর ভ্যালু 7 হয়ে যাবে। সো বেসিক্যালি আসলে আপনি এই কম্বিনেশন দিচ্ছেন, মানে সবগুলা কম্বিনেশন আপনি টেস্ট করতেছেন। আমার কথা বোঝা যাচ্ছে? ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতেছি? জি স্যার। এখানে কিন্তু দেখেন, ডি যদি একটা 3 ইনপুট হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সবগুলা কম্বিনেশন টেস্ট করে ফেললেন এই ওয়েতে, যদি ডি একটা 3 ইনপুট হয়, ঠিক আছে। ওকে, সো দিস ইজ ওয়ান ওয়ে অফ ডুইং থিংস। সো আরো অনেক কিছু করা যায় আসলে, এগুলো আমি দেখাবো না, এগুলা আপনাদের আমি ইভেন পরীক্ষায়ও দিব না, সেট করবো না এই জিনিসগুলা। যে ডিসপ্লে, রাইট, মনিটর, টাইম, ফিনিশটা তো থাকেই, আপনারা জানেন ফিনিশটা থাকে। ডিসপ্লে এর কাজটা হচ্ছে লাগা, এটা হচ্ছে লাগা যেখানে লিখে দেয়া আছে দেখেন, যে ডিসপ্লেস ভ্যালুস অফ ভেরিয়েবলস অর স্ট্রিংস এন্ড গোস টু নেক্সট লাইন। এটা হচ্ছে আপনার প্রতিটা স্টেপে ভেরিয়েবলের ভ্যালু গুলো দেখাবে, যে কি কি এখন এক্সিকিউট করলো, কত হয়েছিল ভ্যালুটা, এরকম দেখাবে, ঠিক আছে, এরকম দেখাবে। মনিটর হচ্ছে লাগা এই ভেরিয়েবলের ডিসপ্লেস ভেরিয়েবলস whenever a value changes, যখন কোনো ভ্যালু চেঞ্জ হয় তখন সেই ভেরিয়েবলের নামটা দেখাবে। টাইম হচ্ছে লাগা আপনার টোটাল সিমুলেশন করতে কত সময় লাগছে এটা দেখাবে। ফিনিশ হচ্ছে টার্মিনেট করে, এটা আমরা জানি, ফিনিশ অলরেডি মনে হয় আমরা ইউজ করেছি, যে ফিনিশ হচ্ছে আপনার একটা সার্টেন টাইমে আপনি শেষ করে ফেলতে চাচ্ছেন সার্কিটটাকে, টার্মিনেট করে দিতে যাচ্ছেন সিমুলেশনটা, সেটার জন্য ব্যবহার করা হয় ফিনিশ। তো এই হচ্ছে আপনার কিছু ইয়া। তো এই যে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, আপনি মনিটরের একটা এক্সাম্পল দিয়েছে এবং টাইমের একটা এক্সাম্পল দিয়েছে। আপনার সিমুলেশন লগ যদি দেখেন, একটা আলাদা ফাইল জেনারেট হয়, সিমুলেশন লগ টেক্সট ফাইল জেনারেট হয়, সেই টেক্সট ফাইলের মধ্যে এই লেখাগুলো চলে আসবে, ঠিক আছে। কোন সময় কত চেঞ্জগুলো হয়েছে এগুলো আলাদা লিখিত টেক্সট আকারে চলে আসে। সো এগুলো আপনার ইচ্ছে করলে দেখতে পারেন, বাট আমি যেটা বললাম যে আই ওয়ন্ট গিভ দিস, যাদের বাড়তি ইচ্ছা আছে তারা এটা দেখতে পারেন,
বাট আমি আগেই বলে দিচ্ছি ভয়ের কোনো কারণ নাই। আমি এই আহ, এখান থেকে ফিনিশ যেটা আছে, ফিনিশটা ছাড়া বাকি যেই ইউজ গুলো আছে আপনার কিছু এটাকে কি বলবো ফাংশন রয়েছে, ডিসপ্লে, রাইট, মনিটর, টাইম, এগুলো আমি আপনাদের ইউজ করতে দিব না, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, সো আর একটা এক্সাম্পল রয়েছে আপনার, এই যে রিপিট দিয়ে একটা এক্সাম্পল রয়েছে, এটা দেখতে পারেন। মনিটর, ফরগেট অ্যাবাউট মনিটর, বাট দেখতে পারেন, ইট ইজ গুড টু সি, দের ইজ নো হার্ম ইন দ্যাট। আমি বলবো যে আপনারা দেখেন, এটা আরো ভালো, আপনাদের নলেজটা বাড়বে আরো, ইট উইল বি গুড ফর ইউ গাইস।